আচ্ছা, এর আগের দিন আমরা যেটা করছিলাম বিভিন্ন ভেক্টর পয়েন্ট ফাংশনের লিমিট বার করলাম, কন্টিনিউটি টেস্ট করলাম, ডিফারেন্সিয়েবিলিটির ব্যাপারটা দেখলাম, বা ডেরিভেটিভের যে ফর্মুলাস গুলো হয় সেগুলো দেখলাম, কখন একটা ভেক্টর কনস্ট্যান্ট হয়, লেন্থ কনস্ট্যান্ট, কখন একটা ভেক্টরের ডিরেকশন কনস্ট্যান্ট, এই সকল জিনিসগুলো মোটামুটি সব করা হয়েছে, তাই তো লাস্ট দিন। তার মানে একটা ভেক্টর পয়েন্ট ফাংশনকে বিভিন্ন ফাংশন অফ, মানে আমরা যেটা লিখলাম এফ অফ টি, একটা ভেক্টর পয়েন্ট ফাংশন। এটা কেমন? 2 ডাইমেনশনে হলে সেটা লিখছিলাম সামথিং ইনটু আই প্লাস সামথিং ইনটু জি, এরকম হবে। এটা 3 ডাইমেনশনে হলে এটাকে লিখতাম কেমন? কিছুটা ইনটু আই, কিছু একটা ইনটু জে প্লাস কিছু একটা ইনটু, তাই তো? এটা কি এই এখানে ফাংশন অফ টি আকারে থাকতো ভেক্টর পয়েন্ট। 2 ডাইমেনশন, আমি 3 ডাইমেনশনের কথা বললাম। আমি ধর এই যে কম্পোনেন্টটা, এটা তো এক্স কম্পোনেন্ট বলে, আর এই কম্পোনেন্টটাকে ওয়াই কম্পোনেন্ট বলে। যখনই হচ্ছে ভেক্টরের এই ফর্ম নিশ্চয়ই জানিস, এটা এক্স কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর, এটা ওয়াই কম্পোনেন্ট। সিমিলারলি এই ফর্মটাকে এটা এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট। আমি এটাকে আর আকারে ধরলাম, যে আর পজিশন ভেক্টর নিশ্চয়ই আগে পড়েছিস কিছু ক্লাসে। কোন একটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে সেই পয়েন্টের পজিশন ভেক্টর হয় এক্স আই প্লাস ওয়াই জে, এই ফর্মে। ওই 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনে যদি হয় x, y, z, তাহলে সেই পয়েন্টের পজিশন ভেক্টর xi প্লাস yj প্লাস z। তাহলে সেই রকম r ইকুয়াল টু যদি ফাংশন অফ t আকারে ট্রিট করি, ফাংশন অফ t মানে f অফ t, তাহলে এটা 2 ডাইমেনশনে হলো এটা x কম্পোনেন্ট হবে, এটা y কম্পোনেন্ট। এটা 3 ডাইমেনশনাল, এটা x কম্পোনেন্ট, y কম্পোনেন্ট, z কম্পোনেন্ট। ফর এক্সাম্পল ধর 2 ডাইমেনশনে আমি এই যে x কম্পোনেন্ট, এটা বললাম হচ্ছে cos t বা a cos t, আর এই এটা y কম্পোনেন্টটা মানে x কম্পোনেন্টটা, আর y কম্পোনেন্ট হচ্ছে a sin t। আমি যদি r ইকুয়াল টু এফ টি, এটাকে আমরা লিখি যে হচ্ছে a cos t ইন্টু i প্লাস a sin t ইন্টু j, এই ফর্মে আমরা লিখি a cos t ইন্টু i প্লাস a sin t ইন্টু j। তাহলে লক্ষ্য করে দেখ এইটা কি রিপ্রেজেন্ট করে, এটাকে কি রিপ্রেজেন্ট করা যায়, মানে r ইকুয়াল টু এফ টি পজিশন ভেক্টর আকারে। কারণ এটা তো আরবিট্রারি পয়েন্ট x, y, তাহলে আরবিট্রারি পয়েন্ট x, y ইন 2 ডাইমেনশনাল প্লেনে কি রিপ্রেজেন্ট করে r ইকুয়াল টু ft? ফাংশন অফ টা কি রিপ্রেজেন্ট করে দেখে বুঝতে পারছি না। x ইকুয়াল টু লিখেছি a cos t, y ইকুয়াল টু a sin t, এটা লিখেছি সার্কেল। হ্যাঁ সার্কেল, সার্কেল, হ্যাঁ। এটা কি রিপ্রেজেন্ট করে? দিস ইজ এ সার্কেল। মানে এইটা মানে r ইকুয়াল টু ft যদি r বি দা পজিশন ভেক্টর আকারে কনসিডার করি, দেন আমার r ইকুয়াল টু ft মানে ভেক্টর ফাংশন, এটা আমরা বলি দিস ইজ এ কার্ভ। মানে ইন জেনারেল এটা যেহেতু উদাহরণ হিসেবে নিয়েছি, তাহলে দিস ইজ এ সার্কেল, এটা হচ্ছে একটা সার্কেল। সিমিলারলি তাহলে ইন জেনারেল যদি বলে r ইকুয়াল টু ft, দিস রিপ্রেজেন্টস এ কার্ভ। যেমন এই যে এই ফরম্যাটে লিখি ফর এনি কার্ভ, any curve can be written as r equal to f of t, মানে r হচ্ছে পজিশন ভেক্টর যে আমি কনসিডার করি যে ফাংশন অফ t আকারে যদি লিখতে পারি, সে 2 ডাইমেনশনেই হোক 3 ডাইমেনশনেই হোক, তাহলে এটা রিপ্রেজেন্ট করে একটা কার্ভ। প্রথমে যেটা করছি হোয়াট এভার দ্য কার্ভ মে বি r equal to f t, তাহলে এটা বোঝা গেল এটা হচ্ছে কি রিপ্রেজেন্ট করে? কার্ভ, কার্ভ ইন 2 ডাইমেনশনাল প্লেন r equal to f t আকারে। এইবার এইটা যদি হচ্ছে 2 ডাইমেনশন ও 3 ডাইমেনশন হয়, এইটার সঙ্গে যদি dr dt টা বার করি, মানে যেহেতু ফাংশন হোয়াট ইজ dr dt, dr dt কি এটা জানতে চাই। ঠিক আছে, যদি r equal to f যদি কার্ভ হয়, তাহলে হোয়াট ইজ dr dt, dr dt টা কি রিপ্রেজেন্ট করবে? dr dt যেমন আমরা এমনি কার্ভের ইকুয়েশন 2 ডাইমেনশনে কিন্তু y equal to fx একটা কার্ভের ইকুয়েশনে, দেন আমরা dy dx কি, dy dx কি রিপ্রেজেন্ট করে নিশ্চয়ই জানিস। dy dx টা কি রিপ্রেজেন্ট করে ইন 2 ডাইমেনশনাল প্লেনে? dy dx টা কি রিপ্রেজেন্ট করে? y equal to fx যদি কার্ভ হয়, y equal to fx যদি কার্ভ হয়, dy dx কি রিপ্রেজেন্ট করে? ট্যানজেন্ট। ট্যানজেন্ট নয়, ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট, প্রবণতা। ট্যানজেন্ট রিপ্রেজেন্ট করে না, ট্যানজেন্ট হলে তো ট্যানজেন্ট লাইন হয়।
ট্যানজেন্টের প্রবণতাটা রিপ্রেজেন্ট করে, বা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট বা স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। তাহলে এখানেও তাই, হচ্ছে dr dt। দেখ, লক্ষ্য করে দেখ, এখানে কোনো ভেক্টর সিম্বল নেই, বাট এখানে ডেরিভেটিভ আছে, বাট আর এর মাথায় ভেক্টর রয়েছে। তাহলে এই যে ডেরিভেটিভটা হবে, দেখ এনি ফাংশন অফ টি, তার যদি একটা ডেরিভেটিভ করি, ভেক্টরের ডেরিভেটিভ ভেক্টরই হয়। ভেক্টরের ডেরিভেটিভ আমরা কারণ এর আগে চ্যাপ্টারে করলাম, এফ টি ইজ এ ভেক্টর পয়েন্ট ফাংশন, তাহলে ডিএফ ডিটি বা যাই হোক না কেন, বা ইউ ভেক্টর পয়েন্ট ডিইউ ডিটি, সেটা কি হবে? বা ডিইউ ইউ কে যে কোনো একটা স্কেলারের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ওটা কি রিপ্রেজেন্ট করে? উইচ ইজ এখানে ভেক্টর। তাহলে দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এটা মাথায় রাখতে হবে, এটা ভেক্টর কোয়ান্টিটি। আর এটা কি? এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ওয়াই ইকুয়াল টু এফ যদি ফাংশন, এটা স্কেলার, এটা স্কেলার, বাট দিস ইজ এ ভেক্টর। তাহলে দিস ভেক্টর কি রিপ্রেজেন্ট করে? ভেক্টর মানে ডিরেক্টেড লাইন অলওয়েজ, যার একটা ম্যাগনিটিউড আছে, যার একটা ডিরেকশন রয়েছে, দুটোই রয়েছে, কিন্তু এখানে শুধুমাত্র ম্যাগনিটিউড পেয়েছিলাম। এই ম্যাগনিটিউড পাওয়ার জন্য এটাকে আমি বলেছিলাম স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। আমরা এখন দেখছি এটা কি রিপ্রেজেন্ট করে, মানে dr dt টা, মানে ইফ r ইকুয়াল টু ft, ঠিক আছে, ইজ দ্য ইকুয়েশন অফ এ কার্ভ, দেন dr dt টা কি রিপ্রেজেন্ট করে সেটা আমি দেখছি। তাহলে একটা জিনিস বুঝেছি, dr dt ইজ এ ভেক্টর, কারণ ডেরিভেটিভ করলে ভেক্টরই থাকে। এটা তাহলে কি ভেক্টর সেটা আমাকে বলতে হবে। তাহলে আমি একটা ছবি আঁকছি, ধর এটা একটা কার্ভের, এটা 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 হচ্ছে এক্স অ্যাক্সিস, এটি কোঅর্ডিনেট অ্যাক্সিস রয়েছে, একটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এক্স ওয়াই জেড, ঠিক আছে। এটা দিস ইজ এ কার্ভ, কার্ভ ইন 3 ডাইমেনশনাল প্লেন। তার উপর একটা পয়েন্ট দিলাম, দিস ইজ পি, দিস পয়েন্ট ইজ পি। আর খুব নেবারিং এ পি এর কাছে একটা পয়েন্ট দিলাম, দিস পয়েন্ট ইজ পি, ঠিক আছে। তাহলে এই ওপি, এটা ও অরিজিন, অরিজিনটা একসঙ্গে মিশবে, একটু অন্যরকম, এটা এটা ও কিউ, পি কিউ জয়েন করে দিলাম, ঠিক আছে। আমি পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে পি আর, আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আর প্লাস ডেল্টা আর, মানে খুব কাছাকাছি দুটো পয়েন্ট ধরেছি, ঠিক আছে। পি ইকাল মানে ওপি, মানে পি পয়েন্টে মানে অ্যাকচুয়ালি ওপি ইকাল টু আর, এন্ড ও কিউ আমি ধরছি যে আর প্লাস ডেল্টা আর, বুঝে গেল। ওপিটা পজিশন ভেক্টর আকারে যদি ভাবি, তাহলে ওপি ইকাল টু আর, অরিজিন, পজিশন ভেক্টর অলওয়েজ কি হয়? অরিজিন থেকে দূরত্ব। পজিশন ভেক্টর অলওয়েজ কি হয়? পজিশন ভেক্টর অলওয়েজ অরিজিন থেকে দূরত্ব হয়, তাই না? আর হচ্ছে ইয়েটা কত হয়? পজিশন ভেক্টর অলওয়েজ কি বললাম? অরিজিন থেকে দূরত্ব হয়। তাহলে ওপিটা তোর ভেক্টরটা হবে আর, আর ও কিউ ভেক্টরটা হবে আর প্লাস ডেল্টা। এই পজিশন ভেক্টর নিশ্চয়ই জানিস তো নাকি? কোন পয়েন্টের পজিশন ভেক্টর মানে অরিজিন থেকে directed line is known as the position vector, whatever the point may be। তা যদি একটা অরিজিন থাকে, অরিজিন থেকে যে ভেক্টরটা পি যদি একটা পয়েন্ট হয় x, এ 2 ডাইমেনশন হোক 3 ডাইমেনশন হোক, কত ব্যাপার নেই, জাস্ট ওপি ভেক্টর ইজ নোন অ্যাজ দ্য পজিশন ভেক্টর অফ পি। এটা নিশ্চয়ই জানিস, কোনো না কোনো জায়গায় পড়েছিস। তাহলে ওপি, পি পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে আর, কিউ পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে আর প্লাস ডেল্টা আর। ডেল্টা আর কেন? পি এন্ড কিউ খুব কাছাকাছি, ছবিতে যতটা দূরে দেখছিস ততটা দূরে নয়, আরো কাছে অবস্থিত। পি এন্ড কিউ, কিউ ভেরি নিয়ার টু পি, আমি এটা বলেছি, ঠিক আছে। তো তাই যদি হয়, তাহলে আর সমান তো ফাংশনটার ইকুয়েশনটা ছিল আমার, ছিল কি? আর ইকুয়াল টু এফ টি, আর ইকুয়াল টু কত ছিল? এফ টি। তাহলে হচ্ছে আর প্লাস ডেল্টা আর, এটা কি হয়ে যাবে? এফ অফ টি প্লাস ডেল্টা টি। আর প্লাস ডেল্টা আর কত হয়ে যাবে? এফ অফ টি প্লাস ডেল্টা টি। তাহলে এখান থেকে ডেল্টা আরটা পেয়ে যাবি কত? দেখ, ডেল্টা আর সমান হচ্ছে, তাহলে হচ্ছে আর প্লাস ডেল্টা আর মাইনাস আর। এবার আর প্লাস ডেল্টা আর মানে এফ অফ টি প্লাস ডেল্টা টি মাইনাস মানে এফ টি। তাহলে এটা ডেল্টা, তাহলে ডেল্টা আর বাই ডেল্টা টি বার করছে, ঠিক আছে। তো ডেল্টা আর, তারপর ডেল্টা আর বাই ডেল্টা টি, ডেল্টা আর বাই ডেল্টা টি মানে তাহলে কি হয়ে যাবে? দেখ, এটা হয়ে যাবে এফ অফ টি প্লাস ডেল্টা টি, এফ সরি টি এর মাথায় রাখবেন, এফ অফ টি প্লাস ডেল্টা টি মাইনাস এফ অফ টি বাই ডেল্টা টি। বোথ সাইড লিমিট নিয়ে নেয় ডেল্টা টি টেন্ডস টু 0। যদি ডেল্টা টি টেন্ডস টু নিয়ে নিস, তাহলে এইটা কি হয়ে যাবে? লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা আর বাই ডেল্টা টি। দিস অ্যাকচুয়ালি লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, তাহলে হচ্ছে এফ অফ টি প্লাস ডেল্টা টি মাইনাস এফ অফ টি বাই ডেল্টা টি। এইটার মানে কত? দিস ইজ ডিআর টি, ঠিক আছে। তাহলে ডিআর ডিটি তুই পেয়ে গেলি, এটা মানে ডিআর ডিটির মান তুই কি পাচ্ছিস? দেয়ারপর ডিআর ডিটির মান হচ্ছে
এইটা পাচ্ছিস লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 এফ অফ টি প্লাস ডেল্টা টি মাইনাস এফ অফ টি বাই ডেল্টা, এইটা আমি পাচ্ছি। ঠিক আছে না, এইটা আমি পাচ্ছি। এইবার দেখ আমার হচ্ছে ডেল্টা আর মানে তো এটা পেলাম, আবার ডেল্টা আর সমান দেখ লেখা যায় পি কিউ। কারণ লক্ষ্য করে দেখ আমি যদি এইখান থেকে এই যে এই ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করি, এই যে ওপি প্লাস পি কিউ দিস অ্যাকচুয়ালি ও কিউ, যদি ভেক্টর আকারে ভাবি ওপি প্লাস পি কিউ ট্রায়াঙ্গেল ল ইকুয়াল টু ও কিউ, জানিস তো ভেক্টরের ট্রায়াঙ্গেল ল। আমি পি কিউ জয়েন করে দিই, ওপি প্লাস পি কিউ দিস অ্যাকচুয়ালি ও কিউ। তাহলে ওপি প্লাস পি কিউ, তাহলে হোয়াট ইজ পি কিউ? দ্যাট ইজ পি কিউ ইকুয়াল টু ও কিউ মাইনাস ও কিউ। তাহলে পি কিউ মানে ও কিউ মাইনাস ও কিউ। হোয়াট ইজ ও কিউ? ও কিউ ইজ হচ্ছে আর প্লাস ডেল্টা। হোয়াট ইজ ওপি মানে আর, তাহলে বিয়োগ করে দিলে কত হচ্ছে? তাহলে ডেল্টা, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি পি কিউ ইকুয়াল টু ডেল্টা, পি কিউ এর মান হচ্ছে ডেল্টা। তাহলে এখানে দেখ ডিআর ডিটির মান এইটা পেয়েছি, ডিআর ডিটির মান এইটা পেয়েছি, ডিআর ডিটির মান লিমিট নিয়ে। তার মানে এইটা ডেল্টার জায়গায় আমি হচ্ছে আবার ওপি বসাতে পারি, এই ওপি বলছি পি কিউ। তার মানে এটা যেহেতু পি কিউ, দেয়ারফর এই লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা আর বাই ডেল্টা টি, দিস ইজ অ্যাকচুয়ালি লেখা যাবে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 তোর হচ্ছে পি কিউ বাই ডেল্টা টি, দিস ইজ পি কিউ বাই ডেল্টা টি। তার মানে কি আবার এইটা মানে তো এটা জানিস, সেটা মানে হচ্ছে আবার লিমিট হচ্ছে ডেল্টা টি টেন্ডস টু 0 এফ অফ টি প্লাস ডেল্টা টি মাইনাস এফ টি বাই ডেল্টা টি। এবার দেখ পি কিউ লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 পি কিউ বাই ডেল্টা টি, পি কিউটা কি হয়? লিমিট ডেল্টা টি টেন্ডস টু, লিমিট ডেল্টা টি টেন্ডস টু, দেখ পি কিউ যদি ডেল্টা টি টেন্ডস টু 0 হয়ে যায় পি কিউটা কি হয়ে যায়? লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 হবে, ডেল্টা টি টেন্ডস টু কখন 0 হবে? যদি কিউ টেন্ডস টু পি হয়। ডেল্টা টিটা কখন 0 হয়ে যাবে? দেখ পি পয়েন্টের কোঅর্ডিনেটে আর 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 প্লাস ডেল্টা, আর ডেল্টা টি টেন্ডস টু 0 হওয়া মানে ডেল্টা টেন্ডস টু 0 হবে। দ্যাট মিন্স ডেল্টা টেন্ডস টু কখন 0 হবে? অ্যাজ কিউ টেন্ডস টু পি, তাই না? তার মানে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 হওয়া মানে কিউ পির দিকে যাবে। আচ্ছা কিউ পির দিকে যদি যায় তাহলে পি কিউ কর্ডটা কি হয়ে যাবে? অনেকবার পড়েছি ছোটবেলা থেকে, কিউ পির দিকে গেলে পি কিউ কর্ডটা কি হয়ে যায়? পয়েন্টে পরিণত হবে না, পি কিউ কর্ডটা ট্যানজেন্ট অ্যাট পি হয়। ডিফারেনশিয়াল ক্যালকুলাস পড়েছিলি 11-12 এ? এই যে এই কনসেপ্টটা কেন, এই যে এই কনসেপ্টটা পড়েছিলি ডিওয়াই ডিএক্স কেন হচ্ছে এটা হয়? যেটা পড়ে থাকছি তাহলে যেটা জানিস as q tends to p, pq chord is a tangent at p হয়। ট্যানজেন্টের ডেফিনিশনই ওইভাবে দেওয়া ছিল, ট্যানজেন্ট নরমাল যেখানে পড়েছিলি প্রথমে ট্যানজেন্টের ডেফিনিশনই ওটা দেওয়া ছিল। ট্যানজেন্টের ডেফিনিশন as q tends to p the chord pq is a tangent at p হয়ে যায়। তাহলে দেখ লক্ষ্য করে দেখ, তার মানে এই লিমিটটা কি বোঝাচ্ছে? মানে এই লিমিটটা বোঝাচ্ছে দিস ইজ দ্য ভেক্টর অ্যালং দ্য ট্যানজেন্ট। এই লিমিটটা বোঝাচ্ছে ভেক্টর অ্যালং দ্য ট্যানজেন্ট। This is a vector along the tangent বা parallel to the tangent, along ও বলতে পারিস বা parallel to the tangent। ঠিক আছে তো? তার মানে কি হলো, তাহলে dr dt এর যে লিমিটটা সেটা মানে এইটা, this represent the vector parallel to the tangent, that means এটা মানেই তো আবার dr dt। তাহলে dr dt টা কি রিপ্রেজেন্ট করে? is a vector parallel to the tangent। দেখ ওই যে পিডিএফটা দিয়েছি তার প্রথমেই লেখা রয়েছে show that dr dt is parallel to the tangent at p। বুঝেছিস ব্যাপারটা? বুঝেছিস? তাহলে dr dt always whatever the curve may be r equal to f of t, r equal to f of t curve may be r equal to function of t। এই function of t মানে ভেক্টর ফরম্যাট, এটা ইকুয়েশন অফ এ কার্ভ রিপ্রেজেন্ট করে। whatever the curve এইটা রিপ্রেজেন্ট করছে 2 ডাইমেনশন or 3 ডাইমেনশন, always dr dt
এই ডি আর ডিটি এটা কি বলছে, এ ভেক্টর প্যারালাল টু দ্য ট্যানজেন্ট at কোন পয়েন্টে, কোন একটা পার্টিকুলার পয়েন্ট, যে পয়েন্টে আমার হচ্ছে ট্যানজেন্টটা করবো। বুঝেছিস? কিছুই না, আমি নেবারিং এ একটা পয়েন্ট নিলাম কিউ, যার কোঅর্ডিনেট হলো r প্লাস ডেল্টা, পি পয়েন্টের কোঅর্ডিনেট r, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে r প্লাস ডেল্টা, তাহলে ইন দ্যাট কেস আমার হচ্ছে এই জিনিসটা পেয়ে যাচ্ছে। বুঝতে পারছিস ব্যাপারটা? বোঝা গেল? বুঝেছিস কিনা বল? এরপরে দেখ, এরপরেরটা বলছি, এরপরেরটা আছে ডিআর ডিএস। কি বোঝায়? আমি একটা ছবি এঁকে নিই। আচ্ছা, এখানে যে আর ইকাল টু ফাংশন অফ টি আকারে লিখছি, এফ অফ টি, এখানে টি কি জিনিস? আর ইকাল টু এফ অফ টি লিখেছি, হোয়াট ইজ টি? টি আছে এনি স্কেলার, টি বলা আছে এনি স্কেলার, এনি স্কেলার, মানে টি এর কোন স্পেসিফিক কোন জিনিস না, মানে যা খুশি, হোয়াট এভার ইউ টেক, মানে যেটা খুশি, টি এনি প্যারামেট্রিক স্কেলার, যা খুশি নিতে পারে। টি যদি আবার নির্দিষ্ট করি, টি ইকালটা আমি বলছি এস, where s is a arc length. In that case কি হয়, আমি arc length, আমি সেটা করছি কিভাবে দেখ, আমি যাকে ছবিটা আঁকি, এটা কোঅর্ডিনেট সিস্টেম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস ধরলাম। এখানে কার্ভটা আছে, কার্ভটা তুই ভাবি না এই বোর্ডের প্লেনে আছে, কার্ভ এটা 3 ডাইমেনশনাল কার্ভ, এই 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আর স্পেসে রয়েছে। তার উপরে একটা এনি পয়েন্টে দিস ইজ পি, দিস পয়েন্ট ইজ পি, আর নেবারিং আর একটা পয়েন্ট যেটা আমি বলছিলাম হচ্ছে কি, দিস পয়েন্ট ইজ পি। একটা পয়েন্ট হলাম পি, আর একটা পয়েন্ট হলাম হচ্ছে পি। বোঝা গেল? তাহলে দুটো পয়েন্ট যদি আমি দু জায়গায় ধরি, তাহলে আগের মতোই একটা পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আর, পি পয়েন্টের কোঅর্ডিনেট, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আর প্লাস ডেল্টা, আর এটা আর প্লাস ডেল্টা, সেম জিনিস ধরলাম আগের মতোই, আগে যা ধরেছিলাম। কিন্তু আগে যেটা ধরেছিলাম সেক্ষেত্রে ফাংশন অফ টি আকারে ছিল, আমি বলছি এখন কার্ভের যে ইকুয়েশন সেটা হচ্ছে ফাংশন অফ টি না ধরে আর ইকাল টু এফ অফ এস ধরলাম, ওয়ার এস আমি বলে দিলাম, এস টি ইকাল টু এস ধরে না, এস ইজ দ্য আর্ক লেন্থ। ঠিক আছে, এস ডিনোটস দ্য লেন্থ অফ দ্য আর্ক মেজার্ড ফ্রম সাম ফিক্সড পয়েন্ট, মানে এই কার্ভের উপর কোনো না কোনো ফিক্সড পয়েন্ট আছে, ধরো আমি বললাম দিস পয়েন্ট ইজ এ, such that AP this arc equal to S, এখানে আর্ক লাইন, ঠিক আছে, এই মাথায় যেটা এটা আর্ক, AP এই আর্কটা, মানে পি পয়েন্টের পজিশন ভেক্টর আর ইকুয়াল টু ফাংশন অফ। আগে দেখ আমি যখন আর ইকুয়াল টু এফ টি বললাম, ঠিক আছে, তো সেই টিটাকে স্পেসিফিক কিছু বলেছিলাম না, টি ইজ আরবিট্রারি স্কেলার। উদাহরণ হিসাবে যেটা নিয়েছিলাম সেটার ক্ষেত্রেও তাকাবি, আর ইকুয়াল টু নিলাম এ কস টি ইন্টু আই প্লাস এ সাইন টি ইন্টু জে, এটা নিলাম। তো এবার হচ্ছে এই ফর্মের যে ভেক্টরটা নিলাম, দিস ইজ এফ টি, মানে তার মানে দিস ইজ এফ টি, এটা অ্যাকচুয়ালি এফ টি নিয়েছিলাম। এখানে টি সম্বন্ধে আবার কিচ্ছু বলেছে না, হোয়াট এভার টি মে বি, টি ইজ আরবিট্রারি স্কেলার। দিস ইজ অলওয়েজ, দিস কার্ভ অলওয়েজ রিপ্রেজেন্ট এ সার্কেল ইন টু ডাইমেনশনাল প্লেন, কারণ হচ্ছে দিস ইজ এক্স এন্ড দিস ইজ ওয়াই, কারণ কম্পোনেন্ট আকারে ভাবলে, পজিশন ভেক্টর আকারে যদি ট্রিট করে কম্পোনেন্ট আকারে ভাবি, তাহলে x সমান হচ্ছে a cos t, y equal to a sin t, সেখান থেকে তোরা বুঝতে পারলি এটা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার হবে। আচ্ছা, ওইখানে যদি t না ধরে আমি ওই কনসিডার এটা হচ্ছে s ধরতাম, মানে r equal to a cos s into i plus a sin s into j, where
তাহলে এটা হচ্ছে এফ অফ এস আকারে বলতে হতো, therefore এফ অফ এস ইজ দিস এক্সপ্রেশন and x equal to a cos s, y equal to a sin s হতো। In that case also x square plus y square equal to a square ই পেতাম, একই ইকুয়েশন পেতাম। বাট এখানে s এর একটা স্পেসিফিক নাম আছে, স্পেসিফিক নাম আমি বলে দিলাম, s টা অ্যাকচুয়ালি আর্ক লেন্থ। s টা আমি কি বললাম, s টা অ্যাকচুয়ালি হচ্ছে আর্ক লেন্থ। তাহলে s যদি আমার আর্ক লেন্থ হয় তাতেও সার্কেল, s যদি এনি ভেরিয়েবল হয় তাতেও সার্কেল। আরবিট্রারি ভেরিয়েবল t ধরলে সার্কেল, এটা সার্কেলই রিপ্রেজেন্ট করে। এটা যদি নির্দিষ্ট ভেরিয়েবল s বলি, if you consider t equal to s, then this is a circle। এবার s টা আমি কি বলছি, s is measured from some point, fixed point, কোন একটা পয়েন্ট থেকে মাপা হবে। তাহলে আমি ধরে নিলাম a be the fixed point on the curve and ap equal to s, ap সমান s বললাম। যদি p পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে r হয়, r মানে p পয়েন্টের পজিশন ভেক্টর, q একটা নেবারিং পয়েন্ট ধরলাম অন দা কার্ভ, ঠিক আছে, q একটা নেবারিং পয়েন্ট ধরলাম অন দা কার্ভ, such that হচ্ছে এটা যেমন এই op equal to r হলো, r মানে f of s, তাহলে ও কিউটা হয়ে যাবে হচ্ছে আর প্লাস ডেল্টার একই রকম, আগের মতোই করছি। তাহলে এটা হয়ে যাবে এফ অফ এস প্লাস ডেল্টা এস, এটা হয়ে যাবে। আগে যদি টি প্লাস ডেল্টা টি হতে পারে, এখানে এফ অফ এস প্লাস ডেল্টা এস হবে ও কিউটা। তাহলে এইখান থেকে যেমন আগেরটা আমি যেটা বললাম ডি আর ডিটি করলাম, তাহলে এখানে আমি করব ডি আর ডিএস টা বার করব, ডি আর ডিএস টা বার করব। আগে কি করেছিলাম, যেহেতু টি এর ফাংশন ছিল, এফ ইজ এ ফাংশন অফ টি ছিল, সেখান থেকে আমি করেছিলাম ডিআর ডিটি বার করেছিলাম। এন্ড ডিআর ডিটি টা আমি কি দেখিয়ে দিলাম, ডিআর ডিটি ইজ এ ভেক্টর প্যারালাল টু দ্য ট্যানজেন্ট। আমি এখন কি করেছি, টি টাকে চেঞ্জ করে এস এ করেছি। এস এর একটা সিগনিফিকেন্স আছে, এস টা কি, এস ইজ দ্য আর্ক লেন্থ। আগে টি ছিল, টি এর কোনো সিগনিফিকেন্স ছিল না, টি হচ্ছে আরবিট্রারি স্কেলার ছিল, বোঝা গেল। এবার যদি এটা যদি আর্ক লেন্থ হয়ে যায়, তাহলে ইন দ্যাট কেস হোয়াট ইজ ডিআরডিএস, এটা আমি বার করব। তাহলে ডিআরডিএস বার করা মানে ওই আগের মতোই ডেল্টা আর করতে হবে, নিয়ম এক, জাস্ট টির জায়গায় এস চলে আসবে। ডেল্টা আর মানে হচ্ছে কি হয়ে যাবে, এটা দেখো হয়ে যাবে আর প্লাস ডেল্টা আর মাইনাস আর প্লাস ডেল্টা আর মাইনাস আর, ঠিক আছে। এইবার ডিআর মানে হচ্ছে, যদি আমি কনসিডার করি আগের মতো, দেখ ডিআর মানে এইটা পিকিউ, কারণ হচ্ছে এটা যদি ভেক্টর ল অ্যাপ্লাই করি, একটু আগে করলাম ওপি প্লাস পিকিউ, দিস অ্যাকচুয়ালি ওপি, আমি ওপির মান জানি আর, পিকিউ পড়ে থাকবে, পিকিউ এটা ইকুয়াল টু ওকিউ মানে আর প্লাস ডেল্টা আর। তার মানে অ্যাকচুয়ালি পিকিউটা তুই পেয়ে যাবি হচ্ছে, পিকিউটা পেয়ে যাবি হচ্ছে ডেল্টা আর। তার মানে আছে এই ডেল্টা আর ইকুয়াল টু পিকিউ ভেক্টরটা। তাহলে এবার ডেল্টা আর বাই যদি ডেল্টা এস বার করি, তাহলে কি হয়ে যাবে, পিকিউ ভেক্টর বাই ডেল্টা এস, পিকিউ ভেক্টর বাই ডেল্টা এস, দিস ইকুয়াল টু আমি লিখলাম পিকিউ ভেক্টর বাই মড অফ পিকিউ ভেক্টর ইনটু মড অফ পিকিউ ভেক্টর বাই ডেল্টা এস। এইবার লিমিট নিচ্ছি as delta s tends to 0, ডেল্টা এস যদি টেন্স টু 0 হয়, তার মানে কিউ টেন্স টু পি হবে আগের মতো। আগে যেমন ডেল্টা টি টেন্স টু 0 করেছিলাম, এখানে ডেল্টা এস টেন্স টু 0 হলে কিউ টেন্স টু পি হবে। আচ্ছা কিউ টেন্স টু যদি পি হয়, কিউ টেন্স যদি পি হয়, তাহলে এই যে পি কিউ এর মড বাই, আচ্ছা ডেল্টা এস মানে আমাদের আরেকটা লাইন লিখি, পি কিউ ভেক্টর বাই মড পি কিউ, এটা ইনটু এটা পি কিউ এর মড বাই হচ্ছে এটা ডেল্টা এস মানে পি কিউ আর্ক, পি কিউ আর্ক, এই যে পি কিউ এর মড বাই পি কিউ আর্ক as q tends to p, এটা কোথায় যাবে বল, as q tends to p, pq এর মড, pq এর মড বাই আর্ক pq, দেখবি হচ্ছে তোরা যে পিডিএফটা আছে সেখানে মড pq এর জায়গায় কোয়াড pq লেখা আছে, কোয়াড pq মানে pq এর যে কোয়াডটার দৈর্ঘ্য ওইটুকু। আমি মড pq দিলাম, অসুবিধা নেই, তোরা মড pq দিতে পারিস। কি করেছি, এটা মানে তো এইটা, আমি কি করলাম উপর নিচে মড pq দিয়ে গুণ করলাম, তাহলে দেখ আলটিমেটলি কেটে গিয়ে এটাই থেকে গেল।
এবার এইটা তো এটাই রাখলাম, আর এইটাকে ডেল্টা এসটাকে মানলাম আর্ক পিকিউ। ডেল্টা এস মানে তাই পিকিউ এর আর্ক বরাবর ধরবো, আর পিকিউ এর মর্গ মানে এই পিকিউ জয়েন করলে স্ট্রেট লাইন বরাবর ধরবো। এই যে মড পিকিউ মানে পি এন্ড কিউ সরাসরি জয়েন করলে যে দৈর্ঘ্যটা, আর আর্ক পিকিউ মানে হচ্ছে এই কার্ভ বরাবর দৈর্ঘ্য। এইবারে যে ওপরে আছে মড পিকিউ, নিচে আছে আর্ক পিকিউ, তাহলে এই স্ট্রেট লাইন বরাবর দৈর্ঘ্য বাই কার্ভ বরাবর দৈর্ঘ্য। এবার যদি কিউ পির দিকে আসে, মানে কিউ পয়েন্টটা যদি ক্রমশ পির কাছাকাছি চলে আসে, তাহলে এই পয়েন্টটা প্রথমে কিউ ছিল, এটা পি ছিল, তারপরে এইটা আসবে, তারপরে এইটা আসবে, যত কাছাকাছি আসবে এই 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 স্ট্রেট লাইন বরাবর দৈর্ঘ্য আর আর্ক বরাবর দৈর্ঘ্যের যে রেশিও, সেটা কি আসবে রে? as q tends to p, স্ট্রেট লাইন বরাবর দৈর্ঘ্য p থেকে q and p থেকে q আর্ক বরাবর দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্যের রেশিও কি আসবে? 1 একের কাছাকাছি আসবে না? একের কাছাকাছি আসবে, তাই তো? কারণ হচ্ছে ওই যত বেশি দূরে হবে, দেখ যত বেশি দূরে পয়েন্ট হবে, এইটার এইটার মধ্যে ডিফারেন্স তত বেশি থাকবে। এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট, এই আর্কের দৈর্ঘ্য বেশি হবে কটের থেকে, মানে হচ্ছে স্ট্রেট জয়েন করা থেকে। কিন্তু যত কাছে আসবে এই আর্কের দৈর্ঘ্য আর স্ট্রেট লাইনের দৈর্ঘ্য প্রায় কাছাকাছি চলে আসবে, একদম জিরোতে আসলে তাহলে সেম হয়ে যাবে। তার মানে as q tends to p, this ratio tends to 1, এই রেশিওটা tends to 1। তার মানে এই যে আমার ডেল্টা বাই ডেল্টা এস এর মান পেয়েছি দিস ইনটু দিস, তার মধ্যে লিমিট নেব as ডেল্টা এস টেন্ডস টু 0। লিমিট যদি ডেল্টা এস টেন্ডস টু 0 নি, এটা drds হয়ে যাবে, বা এটা ডেফিনিশন অফ ডেরিভেটিভের ডেফিনিশনই এটা। লিমিট ডেল্টা এস টেন্ডস টু 0, ডেল্টা বাই ডেল্টা এস মানে drds, সেটা নিয়ে সমস্যা নেই। তাহলে সেইটা হয়ে যাবে, তাহলে লিমিট ডেল্টা এস টেন্ডস টু 0, ডেল্টা এস টেন্ডস টু মানে কিউ টেন্ডস টু p, এটা 1 এর দিকে চলে গেল। আর এটা pq দেখো পরে ভেক্টর বাই pq হচ্ছে এটা pq ভেক্টর বাই pq এর দৈর্ঘ্য। ভেক্টর pq বাই pq যে কর তার যে দৈর্ঘ্য, এটা কি রিপ্রেজেন্ট করে? অলওয়েজ যে কোনো ভেক্টরকে তার দৈর্ঘ্য দিয়ে ভাগ করা আছে, সেটা কি রিপ্রেজেন্ট করে? যে কোনো ভেক্টরকে তার u বাই মড u একটা ভেক্টর, u বাই মড কি রিপ্রেজেন্ট করে? ইউনিট ভেক্টর along u। তার মানে এই দিস রিপ্রেজেন্ট pq বাই মড pq, দিস রিপ্রেজেন্ট an unit vector along pq। pq বরাবর ইউনিট ভেক্টর, কিন্তু এটার আবার লিমিট হবে, মানে দেখ আমি তার মানে একটা লিখি ওই পাশে একটু পরিষ্কার করে। তো ডেল্টা আর বাই ডেল্টা এস তুই পেয়ে গেলি pq ভেক্টর বাই মড pq, আর এখানে পেলি মড pq বাই হচ্ছে আর্ক pq, এইটার দুটোর গুণ, এই দুটোর গুণফল পেলি। এইবার যদি লিমিট নিয়ে নিস, দেখো drds টা তোর হয়ে যাবে যদি লিমিট, তাহলে এটা হবে লিমিট ডেল্টা এস টেন্ডস টু 0, ডেল্টা আর বাই ডেল্টা এস, এটা হবে দিস। অ্যাকচুয়ালি তাহলে যদি লিমিট বলিস, ডেল্টা এস টেন্ডস টু 0 pq ভেক্টর বাই pq মড ইনটু pq ভেক্টর pq এর মড বাই pq এর আর্ক, এটা আর্ক, সরি এটা সমান লিখতে পারবো লিমিট হচ্ছে এটা q টেন্ডস টু p, আমি বললাম হচ্ছে pq ভেক্টর বাই মড pq, আর এটাও লিমিট হচ্ছে q টেন্ডস টু p, ডেল্টা এস টেন্ডস টু 0 হওয়া মানে এটা pq এর দৈর্ঘ্য আর্ক বরাবর, লেন্থ বরাবর, আর এটা স্ট্রেট লাইন বরাবর, আর এটা হচ্ছে আর্ক বরাবর। আমার এই লিমিটটা 1, মানে দিস লিমিট ইজ 1, কারণ এটা লিমিট 1 হলে লিমিট q টেন্ডস টু p, এটা pq ভেক্টর বাই q এর মড পড়ে থাকলো, কারণ দিস লিমিট ইজ 1, এই লিমিটটা যেহেতু 1 অলরেডি বলে দিয়েছি, তার মানে তোর এটা drds এর মান। এখন এইটা জানা লাগবে, আমি অলরেডি এটা বললাম pq বাই মড pq, দিস এটা হবে দিস ইজ মড pq, দিস ইজ এন্ড কি হবে, দিস ইজ an unit vector along pq বরাবর ইউনিট ভেক্টর, pq বাই মড pq মানে ওই বরাবরই pq বরাবর ইউনিট ভেক্টর,
বাট আমার লিমিট আছে, অ্যাজ কিউ টেন্ডস টু পি, আমার এটা জানি পি কিউটা হয়ে যায় কি, পি কিউটা অ্যাজ কিউ টেন্ডস টু পি, পি কিউটা কি হয়ে যায়, পি কিউ কি হয়ে যাবে, পি কিউ এর যে ডিরেকশন দেখতে হবে অ্যালং দ্য ট্যানজেন্ট হয়ে যায়, ট্যানজেন্ট অ্যাট পি হয়ে যায়। Then always PQ cot is a tangent at P হয়ে যায়, একদম ছোটবেলা থেকে কি জিনিস y equal to fx ফাংশনের ক্ষেত্রে ওই জিনিস বলা হয়, যে হচ্ছে as q tends to p কি হয়ে যাবে, the cot PQ is a tangent at P, তাহলে PQ ভেক্টরটা কি হবে along the tangent at P, তাহলে PQ by mod PQ এটা কি হয়ে যাবে ইউনিট ভেক্টর along the tangent at P। কি বোঝা গেল ব্যাপারটা কি বললাম, মানে আগে যেটা এইটাকে তাহলে PQ by mod PQ this is an unit, একটু আগেই আমরা করেছিলাম dr/dt টা, সেটা পেয়েছিলাম is a vector parallel to the tangent, তাহলে এখানে dr/dt এর জায়গায় dr/ds করেছি, dr/ds এর মান এই জিনিসটার লিমিট পেয়েছি, এই জিনিসটার লিমিট মানে এটা যে প্যারালাল টু দ্য ট্যানজেন্ট হয়, শুধু ভেক্টর প্যারালাল টু দ্য ট্যানজেন্ট হয়, আবার এটা যেহেতু ইউনিট therefore unit vector parallel to the tangent বা unit vector along the tangent, this is এই যে এইটা limit of this, তাহলে limit of this represent an unit vector parallel unit vector along the tangent, অর্থাৎ parallel বললাম along the tangent, ঠিক আছে, an unit vector along the tangent, তার মানে এটা এইটা পেয়ে যাচ্ছে, তার মানে dr/ds টা এটা মানে dr/ds, তাহলে dr/ds টা কি হয়ে যাবে ইউনিট ভেক্টর along the tangent, তার মানে দুটো জিনিস পেলাম, একটা পেলাম dr/dt আর একটা জিনিস পেলাম dr/ds, dr/dt হচ্ছে a vector parallel to the tangent, and এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোর হচ্ছে ইউনিট ভেক্টর along the tangent, হয়ে যাচ্ছে কি বলছি, একটা হয়ে যাচ্ছে ভেক্টর, একটা ভেক্টর হয়ে যাচ্ছে প্যারালাল টু দ্য ট্যানজেন্ট, আর একটা ভেক্টর হয়ে যাচ্ছে along the tangent, ইউনিট ভেক্টর সরি along বলছি, প্যারালাল টু দ্য ট্যানজেন্ট, আর একটা হয়ে যাচ্ছে ইউনিট ভেক্টর, একটা নন শুধু ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর, এটা ইউনিট হবে কিনা জানি না, বাট দিস ইজ ইউনিট ভেক্টর, দুটোর মধ্যে পার্থক্য একটু হয়। ইফ r equal to ft আমি যদি বলি ফাংশন অফ t, তাহলে dr/dt if t is an arbitrary scalar, এটা ভেক্টর হবে, এটা ভেক্টর প্যারালাল টু ট্যানজেন্ট হবে, কিন্তু r equal যদি fs আমি ইকুয়েশনটা ধরি, হয় s is r plane, then dr/ds টা তো চলে আসবে ইউনিট ভেক্টর, এটাও প্যারালাল টু দ্য ট্যানজেন্ট, এটাও প্যারালাল টু দ্য ট্যানজেন্ট, তার মানে কি দেখ দিস ইজ দ্য ভেক্টর প্যারালাল টু দ্য ট্যানজেন্ট এন্ড দিস ইজ দ্য ইউনিট ভেক্টর প্যারালাল টু দ্য ট্যানজেন্ট বাই ইউনিট ভেক্টর, তাহলে অর ইন আদার ওয়ার্ড এই dr/dt কে যদি mod অফ dr/dt দিয়ে ভাগ করে দিই, তাহলে সেটাই হয়ে যাবে dr/ds, কারণ দিস ইজ এ ভেক্টর প্যারালাল টু দ্য ট্যানজেন্ট বা ট্যানজেন্ট ভেক্টর এন্ড দিস ইজ এ ইউনিট ট্যানজেন্ট ভেক্টর, তাহলে এই ভেক্টরকে mod দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হয়ে যাবে, ওটাই dr/ds। বুঝলি dr/ds এন্ড dr/dt এর মধ্যে পার্থক্য বোঝা গেছে? অ্যাকচুয়ালি এই dr/dt টাকে আমরা যখনই লিখবো r ডট দ্বারা লিখবো, এন্ড dr/ds কে আমি বলে দিলাম এটা হচ্ছে r ড্যাশ দ্বারা লিখবো, এটা নোটেশন আমার বোঝার সুবিধার জন্য। dr/dt টাকে আমরা লিখবো হচ্ছে r ডট, বারবার কে dr/dt লিখবো, আর dr/ds টাকে লিখবো হচ্ছে r ড্যাশ, ড্যাশ মানে s এর সাপেক্ষে ডেরিভেটিভ, ডট মানে ধরে নিবি হচ্ছে কি এর সাপেক্ষে ডেরিভেটিভ। এই যে আমি পেলাম dr/ds is an unit tangent vector, we denote dr/ds by this vector
দিস ইজ এ ভেক্টর টি, এইটি আর এইটি গুলিয়ে ফেললে হবে না এইখানে যেটি, দিস ইজ ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু দিস টি ইজ স্কেলার, মানে যখন ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি করছি দিস টি ইজ স্কেলার, বাট ডিআর ডিএস আমি যেটা ডিনোট করলাম, দিস ইজ নোন অ্যাজ দ্য ইউনিট ট্যানজেন্ট ভেক্টর and it is denoted by t মাথায় আরো। বোঝা গেল? এই বুঝেছিস? এটা আমি নোটেশন দিচ্ছি। তাহলে actually therefore unit tangent vector is defined by drds. If r equal to f of s is the equation of a curve, then drds is known as the unit tangent vector and it is denoted by small t মাথায় আরো। এবার সেটা যদি ইন টার্মস অফ যদি এস এর সাপেক্ষে ইকুয়েশন না দেওয়া থাকে, টি এর সাপেক্ষে দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই তখন হচ্ছে এইটা করব, ডিআরডিটি বাই মড ডিআরডিটি করে নেব। তাহলে বোঝা গেল? ঠিক আছে, বোঝা গেছে রে? আচ্ছা, তার মানে আমি কি পেলাম, আমি পেলাম হচ্ছে একটা এফ মানে আর ইকুয়াল টু যদি এফ অফ এস যদি হয় তাহলে ডিআর ডিএস দিস ইজ টি ইউনিট টাইম। এটা একদম নতুন জিনিস, হ্যাঁ আমি কোনোদিনই করি, কোথাও জিনিস করি, যে জিনিসটা করাচ্ছি একটু একটু বুঝতে সময় লাগবে, একদম যা করাবে টোটাল চ্যাপ্টারটাই নতুন দেখবি। তাহলে এটা আমি পেলাম। আচ্ছা, টি হচ্ছে তো ইউনিট, ইউনিট মানে মড ডি কত? মড ডি ইজ 1, মড ডি তো 1। আচ্ছা, মড ডি যদি 1 হয় তাহলে আমরা গতদিন একটা থিওরেম করেছিলাম, ইউ একটা ভেক্টর অফ কনস্ট্যান্ট লেন্থ, তাহলে ইউ ডট ডিইউ ডিটি এটা 0 হয়। কি মনে আছে? ইউ একটা ভেক্টর পয়েন্ট ফাংশন, তাহলে ইউ ডট ডিইউ ডিটিটা কি হয়ে যাবে? ঠিক আছে, ইউ আর ডট ডিইউ ডিটিটা 0 হবে। তাহলে যেহেতু ইউটা হচ্ছে লেন্থ কনস্ট্যান্ট, ইউনিট মানে লেন্থ কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে পাবো টি ডট ডিটি, এখানে তো এস এর সাপেক্ষে করেছি ডিটি ডিএস, দিস ইজ স্কেলার ভেরিয়েবলটা কি ছিল? এস ছিল না, এখানে এস ছিল, তাহলে টি ডট ডিটি ডিএস ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। এখানে স্কেলার ভেরিয়েবল টি ছিল, ইউ ইজ এ ফাংশন অফ টি বলা ছিল, ইউ ইকুয়াল টু ইউ অফ টি বলা ছিল, তাই ওটা করেছিলাম। এখানে তো এফ ইকুয়াল টু আর ইকুয়াল টু এফ অফ এস, ফাংশন অফ এস এর আকার ছিল, তাহলে এইটা টি ডট ডিটি ডিএস এটা কি হয়ে যাবে? যেহেতু কনস্ট্যান্ট ভেক্টর দেয়ারফর ডিটি ডিএস, দুটো ডট প্রোডাক্ট শূন্য, দুটো ডট প্রোডাক্ট যেহেতু শূন্য, ঠিক আছে, তো দুটো ডট প্রোডাক্ট যেহেতু শূন্য, দেয়ারফর কি বলতে পারি, তারা পারপেন্ডিকুলার, অথবা যে কোনো একটা শূন্য, মানে যেহেতু এই দুটো ডট প্রোডাক্ট শূন্য, ডট প্রোডাক্ট কখন শূন্য হয়? ডট প্রোডাক্ট শূন্য হলে ইউ ডট ভি, ইউ ডট ভি দুটো ভেক্টর, এটা শূন্য কখন হয়? যে কোনো একটা ভেক্টর যদি নাল ভেক্টর হয় ইউ ভি এর মধ্যে, অথবা দে আর পারপেন্ডিকুলার হয়, ইউ ইউ পারপেন্ডিকুলার টু ভি যদি হয়, জানিস তো ডট প্রোডাক্ট শূন্য হবে। এবার আসি, দেখ টি তো শূন্য নয়, টি তো ইউনিট ভেক্টর, টি তো নট ইকুয়াল টু 0, টি কি শূন্য হবে? টি শূন্য নয়। আবার ডিটি ডিএস যদি শূন্য হয়ে যায় সমস্যা আছে, ডিটি ডিএস এ শূন্য নয়, কারণ ডিটি ডিএস যদি শূন্য হয় টি এর তো লেন্থ কনস্ট্যান্ট ছিল টি, তাহলে টি এর ডিটি ডিএস শূন্য হওয়া মানে টি ইজ কনস্ট্যান্ট ভেক্টর হবে, তাতে ট্যানজেন্ট ভেক্টর কনস্ট্যান্ট হবে। কে বললো? একটা কার্ভ আছে, এই পয়েন্টে ট্যানজেন্টে এই দিকে, এই পয়েন্টে ট্যানজেন্ট হয় এই দিকে, লেন্থ কনস্ট্যান্ট, সবার দৈর্ঘ্য 1 বাট ডিরেকশন তো ডিফারেন্ট। একটা কার্ভ তো সর্বদাই স্ট্রেট লাইন হবে না, ইফ দ্য কার্ভ ইজ এ স্ট্রেট লাইন দেন টি ইজ মানে টি ইজ কনস্ট্যান্ট, মানে এই টি ইজ কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ প্রতিটা পয়েন্টে ট্যানজেন্ট ওই স্ট্রেট লাইন হবে। কিন্তু এটা যে কার্ভ হয় তাহলে এই পয়েন্টে ট্যানজেন্টের ডিরেকশন এটা, এই পয়েন্টে ট্যানজেন্টের ডিরেকশন এটা, বুঝে দেখ। তাহলে কি unit tangent মানে length is constant but the direction is different, therefore if for arbitrary মানে in general এটা 0 নয়, 0 হয়ে যেতেই পারে if the curve is a straight line, otherwise এই t তো 0 হবেই না কারণ এটা mod 1, ঠিক আছে, dtds ও 0 নাই in general, dtds 0 হবে for straight line, otherwise dtds ও not equal to 0।
ইন জেনারেল এই ডট প্রোডাক্টটা 0 বাট বোথ আর নট ইকুয়াল টু 0। আমার u ডট v 0 হলে দুটো কন্ডিশন হয়, আইদার u ইজ পারপেন্ডিকুলার টু v ইফ u এন্ড v বোথ নন নাল ভেক্টর, ঠিক আছে তো, অথবা যে কোনো একটা 0। এর মধ্যে 0 হতে পারে বাট সেটা পার্টিকুলার কেস, কখন যদি স্টেট লাইন হয়। ইন জেনারেল এই ডট প্রোডাক্টটা শূন্য নয়, দেয়ারফর ইন জেনারেল আমি বলতে পারি t and dt ds these two vector are perpendicular, t perpendicular to dt ds। তাহলে t is perpendicular to যদি dt ds হয়, এই যে dt ds এর যে ডিরেকশন, মানে t এর তো একটা ডিরেকশন আমি জানি, t হচ্ছে ট্যানজেন্ট বরাবর, হোয়াটএভার দ্য কার্ভ মে বি, কোন পয়েন্টে t মানে ট্যানজেন্ট বরাবর, দিস ইজ দ্য t ডিরেকশন অফ t। তাহলে dt ds কি হবে, dt ds is perpendicular to t, তাহলে this is the direction of dt ds। দেখ লক্ষ্য করে দেখ, এবার যদি আছে t এই ডিরেকশন হয়, dt ds এর এই ডিরেকশনটা ক্লিয়ারলি তুই দেখতে পাচ্ছিস, এটা ট্যানজেন্টের ডিরেকশন, এটা কার ডিরেকশন, দিস ইজ দ্য নরমালের ডিরেকশন, দিস ইজ দ্য ডিরেকশন অফ নরমাল। ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি যে dt ds একটা ভেক্টর অ্যালং দ্য নরমাল। dt ds আমি দেখতে পাচ্ছি t is perpendicular to dt ds সেই পেলাম, therefore আমি বলতে পারি dt ds is perpendicular to 2, therefore dt ds is a vector along the normal, this এইটা দেখ। এবারে যে দেখ t যদি হচ্ছে mod t যদি 1 হয়, dt ds বার করলাম, তার mod যে 1 হবে এরকম কোনো গ্যারান্টি নেই, এটা নট ইকুয়াল টু 1 ও হতে পারে, যা খুশি হতে পারে। কোন একটা ভেক্টরের mod 1 হওয়া মানে তার যে ডেরিভেটিভ করলাম তার মডও 1 হবে এরকম কোনো গ্যারান্টি আছে? নেই। কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। ধরো ফর এক্সাম্পল আমি নিলাম আর একটা খুব সিম্পল একটা ভেক্টর নিলাম, আর একটা ভেক্টর নিলাম, আর ইকুয়াল টু হচ্ছে ধর হচ্ছে cos of 2s of I plus sin of 2s of j, এইটুকু টু ডাইমেনশন নিয়ে। তাহলে dr ds যদি আমি বার করি, দিস ইজ ইউনিট হবে, দেখ লক্ষ্য করে দেখ, ডিরেক্টলি dr ds বার করে দিই, এটা কি হচ্ছে, dr ds এর মান কত, আর mod r ইউনিট, মানে mod r দেখ, mod r মানে হচ্ছে cos, সরি dr ds বলছি, mod r এর মান হচ্ছে cos স্কয়ার 2s প্লাস sin স্কয়ার 2s, তার মানে 1, তাহলে mod r 1, বাট dr ds মান করলে মাইনাস, এটা হবে 2 sin 2s into I, এটা প্লাস 2 cos 2s into j। তাহলে dr ds এর মড লক্ষ্য করে দেখ, dr ds এর মড কিন্তু হচ্ছে এই মড যদি বার করি এটা 2 পাবে। তাহলে কোন একটা ভেক্টর ইউনিট হলে তার ডেরিভেটিভ ইউনিট হবে কোনো গ্যারান্টি নেই। t is an unit vector which is unit tangent vector, বাট আমি দেখলাম হচ্ছে t ডট যেহেতু ইউনিট, therefore আগের চ্যাপ্টারে আমি একটা থিওরেম করেছিলাম, এই থিওরেমটা হয়, তারপর t ডট dt ds equal to 0, t ডট dt ds 0 হওয়া মানে they are perpendicular, অথবা তাদের মধ্যে একটা 0, তার মধ্যে t 0 নয়, dt ds ইন জেনারেল 0 নয়, তাহলে ইন জেনারেল আমি বলতে পারি t and dt ds are perpendicular, তাহলে dt ds is perpendicular to t, that means dt ds is along the normal, dt ds is a vector parallel to the normal vector at p। এবার বললাম if an unit vector along the direction of dt ds, তাহলে এটা একটা ভেক্টর along the normal, but this is not an unit vector। আমি বললাম a vector, an unit vector along the direction of dt ds বরাবর an unit vector, এখানে ইউনিট ধরে নিলাম, is known as the unit normal vector and it is denoted by n। এগুলো সব লেখা আছে, এত ভাবার দরকার নেই, আমি সব যে পিডিএফটা দিয়েছি তাতে সব লেখা আছে, একদম গোটা গোটা করে লেখা রয়েছে, পড়ে বুঝতে পারবে একেবারে। আমি যে যা পড়াচ্ছি সেটার পরে যদি ওই ভিডিও ইয়েটা দেখিস, পিডিএফটা দেখিস, টোটালটাই বুঝতে পারবি। তাহলে এটা আমি বললাম যে ইজ মানে dt ds টা আমি কি বললাম, dt ds এই ইউনিট ভেক্টর অ্যালং হচ্ছে n, ঠিক আছে, n বরাবর, সরি
মানে an unit vector along DTDS যদি আমি কনসিডার করি ওটা হচ্ছে ইউনিট নরমাল হবে and this is denoted by n তাহলে n and DTDS মানে n ভেক্টরটা and DTDS এই দুটো হচ্ছে প্যারালাল DTDS বাট আমার এইটা ছিল এই t ভেক্টর ইকুয়াল টু ছিল DRDS আগে ছিল t ভেক্টরটা ইকুয়াল টু DRDS বাট এখানে n ইকুয়াল টু DTDS লিখতে পারলাম না n is parallel to DTDS is it unit vector parallel to DTDS তার মানে যেহেতু প্যারালাল তার দুটো ভেক্টর a একটা ভেক্টর b একটা ভেক্টর এটা একটা প্যারালাল তার মানে যে কোনো একটাকে আর একটার কনস্ট্যান্ট মাল্টিপল আকারে লেখা যায় তাই না a equal to k into b বা b equal to some constant মানে k1 into a এই ফর্মে লেখা যায় a equal to k into b অথবা b equal to k into a লেখা যায় তার মানে এই DTDS যেহেতু n তো ইউনিট ভেক্টর তাহলে DTDS এইটাকে লেখা যাবে সাম কনস্ট্যান্ট ইনটু n এই ফর্মে লেখা সম্ভব অলওয়েজ লেখা সম্ভব এগুলো পরে আসছি বোঝা গেল তাহলে ইউনিট ট্যানজেন্ট কি ইউনিট ট্যানজেন্ট মানে DRDS ইউনিট নরমালটা কি a vector parallel to DTDS which is unit and unit vector parallel to DTDS is known as the unit normal তাহলে দেখ একটা কার্ভ ছিল কার্ভের কোন একটা পয়েন্টে ট্যানজেন্ট পেলাম এটা কি আর এই বরাবর DTDS এর ডিরেকশন বরাবর n পেলাম ঠিক আছে আচ্ছা ক্রস প্রোডাক্ট করা জানিস t একটা ভেক্টর আছে n একটা ভেক্টর আছে t ক্রস যদি n করিস t ক্রস n ভেক্টরটা কি হবে a যদি একটা ভেক্টর হয় b যদি একটা ভেক্টর হয় a ক্রস b টা কি হয় জানিস নিশ্চয় তেমনি t ক্রস n দেখতেই তো পাচ্ছিস a আর b নিয়ার কি দেয় দিস ইজ t ভেক্টর দিস ইজ n ভেক্টর তাহলে t ক্রস n কি হবে t ক্রস n ভেক্টর কোন ডিরেকশন বরাবর হবে এই যে p পয়েন্ট হয় t আর n দুটোর উপরে পারপেন্ডিকুলার t আর n দুটো আমি যদি t আর n টা বোর্ডের প্লেনে ধরি ফর एग्जांपल t আর n বোর্ডের প্লেনে আছে এমন কোনো কথা নেই t আর n ওই বোর্ডের প্লেনটাই আছে তাহলে বোর্ডের প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার এইখান থেকে p পয়েন্ট থেকে একদম বোর্ডের প্লেনের সঙ্গে যদি পারপেন্ডিকুলার টানি সরাসরি তাহলে যে ভেক্টরটা হবে সেটা হচ্ছে আরেকটা ভেক্টর মানে t cross n is a vector perpendicular to the plane containing t and n and this vector is denoted by b এবং হচ্ছে t যদি ইউনিট হয় n যদি ইউনিট হয় b টাও ইউনিট কারণ দেখ এই ক্রস প্রোডাক্ট দিয়েছি এটা t ইউনিট b n ইউনিট তাহলে মড b সমান হচ্ছে তোর হচ্ছে মড অফ t মড অফ n ক্রস প্রোডাক্টের তাহলে মড t যেহেতু ইউনিট তাহলে if we consider a vector b equal to t cross n then b is perpendicular to both of t and n বা or in other words আমি বলতে পারি b is perpendicular to the plane containing t and n t and n যে প্লেনে আছে সেই প্লেনের উপর পারপেন্ডিকুলার n টা আমি কি করে পেলাম n is parallel to DTDS এটা t টা কি করে পেলাম t টা পেলাম হচ্ছে DRDS সরাসরি এটি ইকুয়াল টু DRDS বাট n is parallel to DTDS তার মানে এখান থেকে পাবো DTDS ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু n এই যে n পেয়ে গেলাম বা তুই n সমান হচ্ছে DTDS বাই কনস্ট্যান্টটা বা কেউ বলতে পারিস DTDS বাই মড DTDS দিস ইজ n একই ব্যাপার মড মানে ওই n ইউনিট ভেক্টর ওই বরাবর ইউনিট ভেক্টর তাহলে DTDS এটা বলতে পারিস তাহলে t পেলাম n পেলাম b টা কি বলছি b ইজ এ ভেক্টর t ক্রস n যদি হয় তাহলে ক্লিয়ারলি t ক্রস n মানে হচ্ছে রাইট হ্যান্ডেড স্ক্রুর নিয়মে হয় তাহলে হচ্ছে এটা কোন আউটওয়ার্ড ডিরেকশনে হবে মানে বোর্ড থেকে বাইরের দিকে বোর্ড থেকে ভেতরের দিকে নয় দুটো ডিরেকশন হয় a ক্রস b ডিরেকশন t ক্রস n এর যা ডিরেকশন হয় n ক্রস t তার ডিরেকশন অপোজিট হয় n ক্রস t ডিরেকশন এই p পয়েন্ট থেকে বোর্ড এই যদি বোর্ডটা ভাবি বোর্ডের প্লেনেই রয়েছে তাহলে t ক্রস থেকে ভেতরের দিকে কিন্তু n ক্রস t মানে আর t ক্রস n মানে হচ্ছে রাইট হ্যান্ডেড স্ক্রু নিয়মে হচ্ছে ক্রস প্রোডাক্ট হয় নিশ্চয়ই মনে আছে রাইট হ্যান্ডেড স্ক্রু ক্রস প্রোডাক্টের যে ডিরেকশন অফ a ক্রস b এটা a থেকে b পর্যন্ত মানে a থেকে b this vector is a and this vector is b and this angle is theta তাহলে এই যে a cross b টা লেখা হয় a cross b টা তুই লেখা হয় mod b sin theta into n where বলা n is the unit vector perpendicular to the
কি হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ এ এন্ড বি বা পারপেন্ডিকুলার টু দ্য ভেক্টরস এ এন্ড বি ইন দ্য ডিরেকশন অফ এ মোশন অফ এ রাইট হ্যান্ডেড স্ক্রু ফ্রম এ টু বি। এ থেকে বি এর দিকে যদি একটা রাইট হ্যান্ডেড স্ক্রু মোশন করিস তাহলে সেই ডিরেকশনে হবে। এ থেকে বি এর দিকে যদি মোশন কর, সেই মোশন করলে যাকে এই ছবি ওয়াইজ এ ক্রস বি এর ডিরেকশনটা হবে বোর্ড থেকে ওপরের দিকটায়, বি ক্রস এর ডিরেকশনটা হবে ওই পয়েন্টের ভেতরের দিকে। বুঝতে পারছিস? এটা জানিস তো রাইট হ্যান্ডেড স্ক্রুর মোশন? আমাদের যত সব স্ক্রু যেগুলো যা বিভিন্ন কাজে যন্ত্র মানে আমরা যে ফার্নিচার বা যা খুশি তৈরি করি, যেখানে স্ক্রু হোক বা কোনো নাট বোল্ট হোক যাই হোক না কেন, এই ধরনের স্ক্রু একটা নির্দিষ্ট নিয়মে থাকে। সবগুলো রাইট হ্যান্ডেড, সবগুলো রাইট হ্যান্ডেড। রাইট হ্যান্ডেড মিনস সেটা হয়তো এই রাইট হ্যান্ডেড মোশনে ঘুরে এ থেকে বি এর দিকে যদি ঘোরাস ওই তাহলে খুলে যাবে। এখানে লোক এ থেকে বি এর দিকে ঘোরালে, কিন্তু বি থেকে এর দিকে ঘোরালে আটকে যাবে, ভেতরে চলে যাবে। আমি যদি স্ক্রুটা বি থেকে এর দিকে যেভাবে ভেক্টরটা এখানে ধরা আছে, এখানে যেটা ধরেছি যে এই জায়গাটায়, এই যদি আমি মোশনটা বি এর দিক থেকে এর দিকে দিই তাহলে দেখবে যে এটা স্ক্রুটা টাইট হয়ে যাবে, কিন্তু এ থেকে বি এর দিকে ঘোরালে খুলে যাবে। ওই আমরা হচ্ছে বিভিন্ন সময় কোনো জিনিস খোলার জন্য চারিদিকে ঘোরায়, এইদিকে ঘোরালাম খুলছে না তো আরেক দিকে ঘুরিয়ে দেখি, ওভাবে উল্টে আটকে যাবে। নিয়ম একটাই, ওই রাইট হ্যান্ডেড স্ক্রু নিয়মে সবই হয়। বোঝা গেল? বেশিরভাগ সব জায়গায় তাই হয়, লেফট হ্যান্ডেড স্ক্রু বানানো যায় সেটা অন্য কথা, মানে যে রাইট হ্যান্ডেড স্ক্রু নিয়মেই সবই কিন্তু খোলে, যত সব যে কোনো জায়গায় স্ক্রু যা যা ইউজ করিস তোরা। আমরা দেখবে যে এইদিকে ঘুরিয়ে খুললো না তো আরেকটু উল্টো দিকে, আরে উল্টো দিকে ঘোরালে আরো আটকে যাবে। বুঝেছিস? এই জিনিস হয়। তাহলে এই ব্যাপারটা, তাহলে টি, তাহলে টিটা আমি পাচ্ছি হচ্ছে অ্যালং দ্য ট্যানজেন্ট, এন পাচ্ছি অ্যালং দ্য নরমাল, অ্যালং দ্য নরমাল মানে অ্যালং দ্য ডিটিডিএস, এন্ড বিটা পেলাম টি এন্ড এন এর পারপেন্ডিকুলার। তাহলে টি এন্ড এন এর পারপেন্ডিকুলার আমি ছবিতে দেখাতে পাচ্ছি না, এরকম ভাবে এঁকে দিলাম, এটা ভেবে নে দিস ইজ ডিরেকশন অফ বি। বি অ্যাকচুয়ালি টি এন্ড এন যে প্লেনে আছে তার প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে অ্যাট এনি পয়েন্ট অন দ্য কার্ভ, কার্ভ যাই হোক না কেন, কার্ভের উপর এনি পয়েন্টে তিনটে ভেক্টর পাবো অলওয়েজ। তিনটে ভেক্টর অ্যালং দ্য ট্যানজেন্ট, অ্যালং দ্য নরমাল এন্ড অ্যালং দ্য টি ক্রস বি। টি ক্রস বি এর ডিরেকশনটাকে বলা হয় বাইনরমাল ডিরেকশন। এটা একটা নতুন নাম দেওয়া হয়, T cross B, the direction of T cross B is a binormal direction, and binormal বরাবর যে unit vector, this is known as the principal binormal vector. এই যে n t টাকে বলা হয় হচ্ছে বলতো নরমাল ভেক্টর, এই ট্যানজেন্ট ভেক্টর। n টাকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল নরমাল ভেক্টর, এন্ড হচ্ছে b is called হচ্ছে প্রিন্সিপাল বাইনরমাল ভেক্টর। These three are always, whatever the curve may be, তিনটে ভেক্টর অলওয়েজ পাবো at any point, একটা along the tangent, আর along the normal, along the binormal, and these three vectors একটা অপরটার সঙ্গে পারপেন্ডিকুলার। ঠিক আছে তো? বা এইটাকে বলা হয় ফান্ডামেন্টাল সেট অফ ভেক্টরস, ফান্ডামেন্টাল সেট অফ অর্থোগোনাল ভেক্টরস। at every point on the curve এই তিনটে ভেক্টর আমরা পাবোই, ফান্ডামেন্টাল সেট অফ অর্থোগোনাল ভেক্টরস। কারণটা কি অর্থোগোনাল কেন? অর্থোগোনাল কথার অর্থ হচ্ছে পারপেন্ডিকুলার, একটা অপরটার সঙ্গে পারপেন্ডিকুলার, দে আর অল ইউনিট। শুধু তাই নয়, ফান্ডামেন্টাল সেট অফ অর্থোগোনাল ভেক্টর বা প্রিন্সিপাল ভেক্টরও বলে। এটা বলে প্রিন্সিপাল নরমাল, প্রিন্সিপাল বাইনরমাল এন্ড ট্যানজেন্ট, ইউনিট ট্যানজেন্ট, এই তিনটে বলে। তাহলে জিনিসটা বুঝলি, মানে আমি এতক্ষণ পর্যন্ত এই তিনটে জিনিস বার করলাম, টি, এন এন্ড বি। whatever the equation r of f of t থাক, r equal to f of s থাক, ওটা কোনো ব্যাপার নাই, কারণ কার্ভের ওপরে সেই কার্ভের ইকুয়েশন যাই থাক না কেন, তিনটে ভেক্টর পাওয়া তো কোনো ব্যাপারই নয়, তিনটে ভেক্টর অলওয়েজ পাবো, অলওয়েজ তিনটে ভেক্টর পাবো। these three vectors আর ফান্ডামেন্টাল ভেক্টরস নামেও পরিচিত, ফান্ডামেন্টাল ইউনিট ভেক্টরস নামেও পরিচিত, এবং দে আর অর্থোগোনাল। ঠিক আছে তো? দে আর অর্থোগোনাল, এবং হচ্ছে দে আর রাইট হ্যান্ডেড সিস্টেম ফলো করে, মানে টি কমা এন কমা বি এটা রাইট হ্যান্ডেড সিস্টেম, মানে বি ইকাল টু আমি পাবো হচ্ছে বি ইকাল টু হচ্ছে টি ক্রস এন। কেউ যদি এন বার করে এন ইকাল টু বি ক্রস টি পাবো, এন্ড টি বার করে এন ক্রস বি পাবো, এটা পাবো। টি এন বি অলওয়েজ একটা রাইট হ্যান্ডেড সিস্টেম ফলো করে, মানে একটা সাইকেল, মানে এই যে এইরকম, এটা টি নিলাম, এটা এন নিলাম, এটা যদি বি নিস, এই তিনটে ভেক্টর টি এন বি এইরকম ভাবে ক্রস প্রোডাক্টটা হয়। এই যে বি মানে হচ্ছে টি ক্রস এন, এরকম, টি মানে এন ক্রস বি, এন মানে বি ক্রস টি, এটা হবে।
অলওয়েজ এটা হবে অর্থোগোনাল রাইট হ্যান্ডেড সিস্টেম হবে। বুঝেছিস? এই জিনিসটা বোঝা গেছে? এটা বুঝলে এর পরের গুলো আস্তে আস্তে, দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট। এতক্ষণ ধরে যা বললাম এই চ্যাপ্টারের বেসিক জিনিস হচ্ছে এটা। এটা কি বুঝেছিস? হ্যাঁ স্যার। এইবার আসছি দেখ পরে একটা থিওরেম আসছি, স্টেট অ্যান্ড প্রুভ দ্য সেরেট ফর্মুলি, বা সিম্পলি এটাকে সেরেট ফর্মুলা বলা হয় বা ফ্রেনেট ফর্মুলা বলা হয়। এটা পরের থিওরেমটা একটা। এখানে তিনটে থিওরেম আছে, তিনটে একসঙ্গে আছে, তিনটে সেট অফ ফর্মুলা আছে। তাহলে আমি যেটা দেখলাম, corresponding to the every curve there exist three vectors, একটা t, একটা n, একটা b, three unit vectors। ঠিক আছে? এই তিনটে ইউনিট ভেক্টরের মধ্যে যে রিলেশন সেইটাকেই বলা হয়, এক নম্বর রিলেশনটা আছে এইটা সেরেট ফ্রেনেট ফর্মুলা। এটা কি বলা আছে, এই যে তিনটে ইউনিট ভেক্টর আছে টি এন বি, এই টি এন বি এর মধ্যে রিলেশন, এই যে তিনটে ফান্ডামেন্টাল ভেক্টর এবং তার ডেরিভেটিভ গুলোর মধ্যে রিলেশনটাই হচ্ছে সেরেট ফ্রেনেট ফর্মুলা। এটা কি বলা হয়, এটা একটা প্রথমটা হচ্ছে ডিটিডিএস, এটা চলে আসবে সাম কাপা ইনটু এন, কাপা ইজ এ কনস্ট্যান্ট। দুই নম্বর হচ্ছে ডিবিডিএস, this is minus tau into n, tau is another constant, and আছে তিন নম্বর হচ্ছে dnds, তারপর মাইনাস কাপা টি প্লাস টাউ। এই তিনটে ফর্মুলা একসঙ্গে বলা হয় সেরেট ফ্রেনেট ফর্মুলা। তিনটে ফর্মুলা একসঙ্গে। দেখ আমার প্রুফে আসে, এই প্রুফ খুব কঠিন না, সোজা। প্রুফে আছে টিটা কি পেয়েছিলাম, টি হচ্ছে ইউনিট ট্যানজেন্ট, যেহেতু তার মানে কি ইউনিট ট্যানজেন্ট মানে মড টি ইকুয়াল টু 1, ওই আগের থেকেই চলে আসবে এটা প্রথম প্রুফটা। মড টি ইকুয়াল টু 1 মানে টি ডট ডিটি ডিএস দিস ইজ 0, টি ডট ডিটি ডিএস 0 মানে ডিটি ডিএস is perpendicular to t, ডিটি ডিএস is perpendicular to মানে that is ডিটি ডিএস is parallel to n। তাহলে ডিটি ডিএস is parallel to n মানে ডিটি ডিএস it can be written as some constant into n, এই কনস্ট্যান্টের নামই কাপা দেয়া হয়। this actually therefore ডিটি ডিএস is constant। তো প্রথমটা প্রমাণ হয়েছে প্রথম প্রমাণটা অলরেডি আগের থেকেই চলে আসে, কারণ আমরা এই ক্যালকুলেশন গুলো আগেই করে ফেলেছি যখন ইউনিট নরমাল ডিফাইন করলাম। জাস্ট এখানে একটা লাইন দেখা, যেহেতু প্যারালাল টু n, তারপর ডিটি ডিএস ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু n, এইটা কাপা দ্বারা ডিনোট করলাম। এন্ড কাপা ইজ নোন অ্যাজ দ্য কার্ভেচার, এই কাপাটাকে বলা হচ্ছে কার্ভেচার অফ দ্য কার্ভ অ্যাট p, কোন একটা পয়েন্টে পি পয়েন্টে কার্ভেচার। এই যে কেন এটা কার্ভেচার আমি তার মধ্যে যাচ্ছি না, এটা আমরা জেনে রাখ দিস ইজ এ কার্ভেচার। হ্যাঁ, এই একটা কার্ভ, কোন একটা পার্টিকেল কোন পালস বরাবর মুভ করলে সেই কার্ভের কেন কার্ভেচার, সেগুলো অন্য জিনিস, এগুলো আমাদের অত জানার দরকার নেই। এগুলো যদি অ্যাপ্লাইড ম্যাথস নিয়ে পড়িস তখন এটাতে যদি এই ধরনের জিনিসগুলো পড়িস তখন এগুলো পাবি, কার্ভেচার কেন, কি করে ডিটিডিএস কার্ভেচার আছে, অথবা ফিজিক্স অনার্সের ছেলেপিলে এই কেন এটা কার্ভেচার, এর সিগনিফিকেন্স কি, হ্যাঁ সেইগুলো তারা পড়াশোনা করে। আমার এটা জানার দরকার নেই। আমি ম্যাথমেটিক্যালি আমি দেখতে পাচ্ছি প্যারালাল মানে সাম কনস্ট্যান্ট হবে, আমি এই কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি কি ডিনোট করে, দেখ যখনই কোনো ভেক্টর একটা প্যারালাল তাহলে সাম কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন, এই কনস্ট্যান্টটার নাম কাপা দিলাম, আর কাপা ইজ এ কার্ভেচার। কেন কার্ভেচার আমি তার মধ্যে যাচ্ছি না, ঠিক আছে? কার্ভেচার, আচ্ছা কার্ভেচার তোরা পড়েছিস, রেডিয়াস অফ কার্ভেচার বা কার্ভেচার তো পড়িসনি তাই না, কার্ভেচার অফ দ্য কার্ভ তো পড়িসনি, ঠিক আছে? কার্ভটা দেখ, কার্ভটাতে যে স্ট্রেট লাইন হয়, এই যে কার্ভটা, এই কার্ভটা স্ট্রেট লাইনও হতে পারে, কার্ভটা এই কার্ভ লাইন হতে পারে। এই স্ট্রেট লাইন হলে এর কার্ভেচার 0,
কার্ভেচার শূন্য মানে কোনো বেন্ডিং নেই, মানে এই যে কার্ভের যখন বেন্ডিং থাকবে তখন কার্ভেচার একটা পাওয়া যায়, ঠিক আছে? এর কার্ভেচার কিন্তু শূন্য, বাট এর কার্ভেচার আছে, সেটাই ক্ষেত্রে যেসব কার্ভের মধ্যে রেট অফ চেঞ্জ অফ ওই মানে হচ্ছে অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু হচ্ছে আর্ক লেন্থ, সেটাকে বলা হয় কার্ভেচার। কার্ভেচার মনে হয়, কার্ভেচার কি সিলেবাসে ছিল ফার্স্ট সেমে? রেডিয়াস অফ কার্ভেচার, হ্যাঁ রেডিয়াস অফ কার্ভেচার বা কার্ভেচারটা ছিল, দেখেছিলাম। কোথায় দেখেছিল? বইয়ে ছিল, পড়িয়েছি কি? কার্ভেচার কি ছিল সিলেবাসে? কি ছিল সিলেবাসে? মনে হয় না ছিল। ঠিক আছে, যাই হোক ওগুলো পরে দেখা যাচ্ছে কি হয়। তাহলে এটা আমি প্রমাণ হয়ে গেল, দেখ এটা একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন আর কনস্ট্যান্টের উপর নাম। এবার দ্বিতীয় প্রুফটা কি আছে? বি এর ডেরিভেটিভ। আচ্ছা, বি এর ডেফিনিশন একটু আগে বললাম, বি মানে টি ক্রস এন, 2 নম্বর প্রুফে বি ইকুয়াল টু কত বললাম? টি ক্রস এন। যে বাই ডেফিনিশন, বাই নরমালের ডেফিনিশন কি বললাম? বি ইকুয়াল টু টি, ডেরিভেটিভ করে দে, ডিভিডিএস বার কর, ডিভিডিএস বার কর। ডিভিডিএস এর মানে হচ্ছে তারপর ডিটিডিএস ক্রস এন প্লাস টি ক্রস ডিএনডিএস, টি ক্রস ডিএনডিএস। আচ্ছা, ডিটিডিএস মানে আমি এক্ষুনি পেলাম কাপা এন, আগে এটা পেলাম যে ডিটিডিএস মানে কাপা এন, কাপা এন বসিয়ে দিই, তার মানে যে কাপা এন ক্রস এন প্লাস টি ক্রস ডিএনডিএস। আচ্ছা, এন ক্রস এন মানে আবার শূন্য, এন ক্রস এন কত? শূন্য, এটা তাহলে শূন্য চলে আসবে, ডিভিডিএস এর মান তুই পেয়ে যাবি টি ক্রস ডিএনডিএস। আমি বোথ সাইড ডট প্রোডাক্ট নিচ্ছি উইথ টি, টি ডট ডিভিডিএস, দিস ইজ ইকুয়াল টি ডট টি ক্রস ডিএনডিএস। এটা কত হবে রে? টি ডট টি ক্রস ডিএনডিএস এর মান কত? এটার মান জানিস? এটার মান কত? এ ডট বি ক্রস সি, এটার মান কত জানিস? এটা ট্রিপল প্রোডাক্ট, ওই জন্য আমি বলছিলাম ট্রিপল প্রোডাক্টটা লাগে। দিস ইজ known as a scalar triple product, scalar triple product of 3 vectors ABC। এটা ডিনোট করা হয় বক্স অফ এবিসি, বক্স অফ এবিসি দ্বারা। বক্স অফ এবিসি মানে দি এ ভেক্টরটা আমি পড়াবো যখন, তখন এখন আপাতত জেনে রাখ a1i প্লাস a2j প্লাস a3k, a1i প্লাস a2j প্লাস a3k। বি ভেক্টরটা b1i প্লাস b2j প্লাস b3k, এটা আমি পড়াবো, চিন্তা নেই। আর সি ভেক্টরটা c1i প্লাস c2j প্লাস এই যে c3k যদি হয়, তাহলে এই a ডট b ক্রস c, বা এটা ডিনোট করা হয় বক্স অফ এবিসি, এটা অ্যাকচুয়ালি ডিটারমিন্যান্ট অফ a1 a2 a3 b1 b2 b3 c1 c3, এইটা ডিটারমিন্যান্ট। আচ্ছা, আমি যদি তখন a ডট a ক্রস b বার করি, তাহলে বক্স অফ a a b হবে। In that case, by definition, a1 a2 a3 a1 a2 a3 b1 b2 b3 হবে। মানে প্রথম ভেক্টরটা মানে প্রথম রো, দ্বিতীয় ভেক্টরটা মানে দ্বিতীয় রো, তৃতীয় ভেক্টরটা মানে তৃতীয় রো। আচ্ছা, এটার ডিটারমিনেন্টটা কত রে? 0, কারণ দুটো রো সেম, a1 a2 a3, মানে a ডট a ক্রস b অলওয়েজ 0। বা আমি বলতে পারি এই বক্স অফ এবিসি, বক্স অফ এবিসি এবিসি এই তিনটে ভেক্টর, এটা মানে এটা বক্সের তিনটে আলাদা ভেক্টর, এটা 0 হবে যে কোনো দুটো ভেক্টর, আইদার a ইকুয়াল টু b অথবা b ইকুয়াল টু c অথবা c ইকুয়াল টু a। তাহলে এই যে বক্স অফ, এটা মানে হচ্ছে টি ডট, এটা মানে হচ্ছে বক্স অফ টি টি ডিএনডিএস, দিস ইজ অলওয়েজ 0। দুটো সেম ভেক্টর যদি একই বক্সের মধ্যে থাকে, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট করতে গিয়ে, স্কেলার ট্রিপল প্রোডাক্ট করতে গিয়ে যদি দুটো সেম ভেক্টর থেকে যায়, তাহলে তাদের বক্স প্রোডাক্টটা বা ট্রিপল প্রোডাক্টটা, স্কেলার ট্রিপল প্রোডাক্টটা বক্স প্রোডাক্ট বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলে, দিস ইজ অলওয়েজ 0 হয়। এটা আমরা জানি না, যদি না জানি আমি বলে দিলাম ব্যাপারটা, এটা আমরা ডেফিনেশনটা আমরা বলে দিলাম, এই বক্স অফ এটা মানে এটা।
আমরা যখন পড়বো এটা কেন জিরো হয় না জিরো হয় সেগুলোতে এটা বুঝলি দুটোরও সমান। এবার কেন এটা যে এই ডিটারমিন্যান্টটা হয় সেটা তো জানি না। যদি কেউ পড়ে থাকিস তো খুব ভালো কথা, কেউ যদি না পড়ে থাকিস আমি পড়াবো, কিছুদিন পরেই পড়াবো, এইটা পড়িয়ে নিই তারপরে আমি ওটা পড়িয়ে দিই। আমি বলেছিলাম আগে পড়াবো, আগে পড়ালে হ্যাপাজেট হয়ে যাচ্ছে। আমি যেটুকু প্রয়োজন, খুব বেশি প্রয়োজনীয় জিনিস নেই, দুই একটা জিনিস লাগবে সেগুলো আমি বলে দেবো। সেম ভেক্টর যদি থাকে এ ক্রস এ ডট বি ক্রস সি হোক, এই তিনটে ভেক্টরের মধ্যে এ বি সি এর মধ্যে যে কোনো দুটো ভেক্টর ইকুয়াল হলে তাদের ডট প্রোডাক্টটা শূন্য হয়। তাহলে এটা শূন্য হয়ে গেল। শূন্য যদি হয়ে যায় তাহলে টি ডট ডিবিডিএস দিস ইজ হচ্ছে জিরো। টি ডট ডিবিডিএস জিরো। আচ্ছা টি ডট ডিবিডিএস জিরো হওয়া মানে কি? ডিবিডিএস ইজ পারপেন্ডিকুলার টু টি, ডিবিডিএস ইজ পারপেন্ডিকুলার টু টি। কারণটা কি? তুই মনে করে ডট প্রোডাক্ট জিরো, তাহলে যে কোনো একটা শূন্য হতে হবে, বাট কেউ শূন্য হবে না। শূন্য হলে আইদার টি শূন্য অথবা ডিবিডিএস শূন্য। টি শূন্য হবে না, কারণ টি শূন্য হলে তো কনস্ট্যান্ট ভেক্টর লেন্থ তো 1। ডিবিডিএস শূন্য হবে না, বি কনস্ট্যান্ট হয়ে যাবে। বি কনস্ট্যান্ট হবে না, বি কনস্ট্যান্ট হবে না, কারণ যে একটা কার্ভের উপর বি এর ডিরেকশন বিভিন্ন, টি এন এর ডিরেকশনের উপর। কার্ভ যদি স্পেস কার্ভ হয়, কার্ভ যদি প্লেন কার্ভ হয়, একই প্লেনে যদি হয় বি এর ডিরেকশন নির্দিষ্ট, কিন্তু যদি কার্ভ যদি স্পেস কার্ভ হয় বি এর ডিরেকশন ডিফারেন্ট হয়ে যাবে, টি এন এর ডিরেকশন ডিফারেন্ট হয়ে যাবে। তার সার্কেলের ক্ষেত্রে প্রতি মুহূর্তে টি এন চেঞ্জ হবে বাট বি নির্দিষ্ট। সার্কেল যদি হয়, এই যে সার্কেল আছে, এইখানে ট্যানজেন্ট এটা, এখানে নরমাল এটা, এইখানে ট্যানজেন্ট এটা, এখানে নরমাল এটা, তাহলে নরমাল এন্ড ট্যানজেন্টটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, বাট বাইনরমাল অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য সার্কেল। নরমাল অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য সার্কেল। বুঝে গেল? সার্কেল হোক, মানে যদি যে কোনো সার্কেল হোক, ইলিপস হোক, প্যারাবোলা হোক, হাইপারবোলা হোক, যে ধরনেরই কার্ভ হোক না কেন, তার বি কিন্তু কনস্ট্যান্ট। কারণ হচ্ছে বি ইজ পারপেন্ডিকুলার টু দা প্লেন কন্টেনিং টি এন্ড এন। টি এন্ড এন এর পারপেন্ডিকুলার। এই ধরনের প্লেন কার্ভের ক্ষেত্রে টি এন্ড এন অলওয়েজ ওই প্লেনে, সেম প্লেনে থাকে। কিন্তু স্পেস কার্ভ আর প্লেন কার্ভের মধ্যে একটু পার্থক্য আছে। হোয়াট ইজ স্পেস কার্ভ? স্পেস কার্ভ মানে 3 ডাইমেনশনাল কার্ভ। 3 ডাইমেনশনাল কার্ভ করিসনি তোরা এখনো? 2 ডাইমেনশনাল কার্ভই করেছি। যেসব কার্ভের উদাহরণ বললাম, যে সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, y ইকুয়াল টু fx, যে কোনো কার্ভের লিখে, এগুলো হচ্ছে সব প্লেন কার্ভ। দের y ইকুয়াল টু x কিউব লিখেছি, এটা কার্ভ, দিস ইজ দ্য প্লেন কার্ভ। আর x কিউব প্লাস y কিউব ইকুয়াল টু 3axyz, 3axy, এগুলো সব প্লেন কার্ভ। প্লেন কার্ভ। স্পেস কার্ভের উদাহরণ দিতে হবে স্প্রিং। পেনের মধ্যে স্প্রিংটা আছে দেখেছিস? দিস ইজ এ স্পেস কার্ভ। কারণ ওই স্প্রিংটা একটা কার্ভের লাইন ভাব। স্প্রিংটা যদিও দুটো মাথা একসঙ্গে ইয়ে হয়ে গেছে, কিন্তু ওটা যদি পেঁচানো উঠে যেতে থাকে এরকম ভাবে, স্প্রিং এর মাথা দুটোতে ঠেকে যায়, কিন্তু এরকম যদি উঠতেই থাকে নির্দিষ্ট ভাবে, দিস ইজ এ স্পেস কার্ভ। স্প্রিং এর দিকে তাকা। স্প্রিং এর দুটো এন্ড শেষ করে, ওটাকে শেষ করে দিলে হবে না, ওটাকে পেঁচিয়ে কন্টিনিউয়াস সেম ভাবে ঘুরে ঘুরে চলে যেতে হবে। দিস ইজ এ স্পেস কার্ভ। ফর এক্সাম্পল, একটা কিছু জিনিস উড়ে, একটা মশা উড়ে বেড়াচ্ছে একটা তোর ঘরের মধ্যে, সেই মশা যে বরাবর উড়ে বেড়াচ্ছে সেই বরাবর যদি একটা লাইন ড্র করিস, দিস ইজ এ স্পেস কার্ভ হবে। বুঝে দেখ, মশা তো স্ট্রেট লাইন বরাবর উড়ে বেড়াবে না, মশা তাকে সার্কেল বরাবর ঘুরে বেড়াবে না, নিশ্চয় নয়, ঘুরতেই পারে, সে মশা ট্রেন্ড মশা হয়, সার্কেল বরাবর সারাক্ষণ ঘুরে যায়, হতেই পারে। কিন্তু ইন জেনারেল যদি আমি বলি যে হচ্ছে, সে যদি ঘুরে বেড়ায় একটা ঘরের মধ্যে, সে যে বরাবর যাচ্ছে সেই বরাবর তুই একটা লাইন টেনে দে, লাইন টেনে একটা কার্ভ পাবি। বুঝে দেখ কি বললাম, পাবি তো নাকি? দিস ইজ এ স্পেস কার্ভ। স্পেস কার্ভের ইকুয়েশন আমি পাবো, এটা আসছি পরে। তাহলে ইন জেনারেল যখন স্পেস কার্ভ হবে, বুঝে দেখ কোন একটা পার্টিকুলার পয়েন্টে, তাহলে এইখানে যদি ট্যানজেন্ট এই দিকে হয়, নরমাল এই দিকে, আমি বোর্ডে দেখাতে পারবো না, আচ্ছা এইখানে বোর্ড থেকে উঠে গেছে, সেখানে ট্যানজেন্ট আর নরমাল অন্য প্লেনে চলে আসবে, ঘুরে বেড়ায় একটা নির্দিষ্ট প্লেনে। যদি কার্ভটা থাকে, তাহলে ইন দ্যাট কেস ট্যানজেন্ট আর নরমাল অলওয়েজ লাইজ অন দ্যাট প্লেন। ইফ দ্য কার্ভ ইজ নট এ প্লেন কার্ভ, দেন ট্যানজেন্ট আর নরমাল সেম প্লেনে থাকবে না, ডিফারেন্ট প্লেনে থাকবে। আর ডিফারেন্ট প্লেনে যখনই থাকবে, বাইনরমাল ডিফারেন্ট হয়ে যাবে। বাইনরমাল ফিক্সড হয় ফর প্লেন কার্ভের জন্য, প্লেন কার্ভের জন্য বি ইজ কনস্ট্যান্ট, বাট ইন জেনারেল বি ইজ কনস্ট্যান্ট হবে না, কারণ আছে ইন জেনারেল কার্ভের জন্য আমি বলছি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমি কি পেলাম এই ক্ষেত্রে? ক্লিয়ারলি পেলাম ডিবিডিএস ইজ পারপেন্ডিকুলার টু টি। আচ্ছা, ডিবিডিএস ইজ পারপেন্ডিকুলার টু টি। আবার বি হচ্ছে, বি যেটা ভেক্টর তার মড হচ্ছে ইউনিট, তাহলে এখানে বি ডট আবার ডিবিডিএস তুই পেয়ে যাবি বি ডট ডিবিডিএস ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আবার পাবি
dbds is perpendicular to b, কারণ যে এখানে t ডট dbds 0 পেলি, তার মানে dbds is perpendicular to t, আবার b যেহেতু কনস্ট্যান্ট ভেক্টর অফ লেন্থ, কনস্ট্যান্ট ভেক্টর না, ভেক্টর অফ কনস্ট্যান্ট লেন্থ, therefore b dot dbds 0, that means dbds is perpendicular to b। তাহলে dbds এমন একটা ভেক্টর, therefore dbds এমন একটা ভেক্টর যেটা both perpendicular to t and perpendicular to b, মানে dbds t এর সঙ্গেও পারপেন্ডিকুলার, b এর সঙ্গেও পারপেন্ডিকুলার। আচ্ছা t and b এর সঙ্গে পারপেন্ডিকুলার হওয়া মানে dbds is parallel to n। বুঝে দেখ, তো 3 ডাইমেনশনে তিনটেই কোঅর্ডিনেট সিস্টেম হয়, তাই না? t and n এর সঙ্গে পারপেন্ডিকুলার তো b এর t and b এর সঙ্গে পারপেন্ডিকুলার তো n এর প্যারালাল তো হবেই। t and b এর n is perpendicular, actually n is perpendicular to t and b, তাহলে dbds is perpendicular to n, dbds is perpendicular to n how মানে, therefore dbds equal to some constant, this constant into n, this constant is denoted by minus tau। এখানে tau এর একটা সিগনিফিকেন্স আছে, tau is known as the torsion। টাউটাকে, এটা কেন টরশন আর টরশন জিনিসটা কি সেটা তোকে আপাতত জানার দরকার নেই। টরশন অফ দ্য কার্ভ, টরশন এক দেখার, টরশনে যদি বাংলায় বলি মোচড়, পেস কার্ভের ক্ষেত্রে এই ধরনের টরশন থাকে, টাউ থাকে, কিন্তু হচ্ছে এর ক্ষেত্রে প্লেন কার্ভের ক্ষেত্রে টাউ 0 হয়, মোচড় থাকে না, বাংলায় যদি বলি। টরশনটা কেমন জিনিস, ধর একটা, এগুলো প্র্যাকটিক্যালি দেখাতে পারলে ভালো হতো, ধর একটা তার নিয়েছিস, তারটা নিয়ে দুই দিকে ভালো করে আটকে দিয়ে নাকি না সামান্য ঘুরিয়ে দিয়েছি, একটা অল্প জায়গা জুড়ে সামান্য তারটা দিবি, তারটা প্রথমে তার নর্মালি ছিল, তার একটা কোনো শেপ ছিল, কিন্তু না দেখালে বোঝানো সম্ভব না, কিন্তু যদি হাতে ধরো এই প্লাস গুলো নিয়ে যদি বা ভালো শক্ত কোনো যদি চেপে ধরি মোচড় দিয়ে দিই, দেখবি তারটা একটু মুচড়ে যাবে, প্যাঁচানো মতো হয়ে যাবে হালকা, তাহলে ওইটা হচ্ছে টরশনের জন্য হয়। এবার যখন হচ্ছে একটা মশা ফ্লাই করছে বিভিন্ন কার্ভ বরাবর, সার্কেল বা ইলিশ এর কোনো ওই টরশন থাকে না বা মোচড় ব্যাপারটা থাকে না, কিন্তু একটা 3 ডাইমেনশনাল কার্ভ হলে এইখানে ধর ঘুরতে ঘুরতে এটা স্পেসে উঠে গেল, দিয়ে আবার এখানে আসলো, আবার এই স্পেসে উঠে গেল, এই পেনের মুভমেন্টটা ধর স্পেসে মুভ করছে, আবার এই কার্ভ আসলো, তাহলে এই যে উঠছে তাহলে ওই সময় একটা করে মোচড় তুই পাবি। বোঝা গেল ব্যাপারটা বুঝতে পারছিস? তো সেইটাকে রিপ্রেজেন্ট করে জিওমেট্রিক্যালি, এটা কি রিপ্রেজেন্ট করে পরে দেখা যাবে, আমি পরে বলবো, আপাতত এটা আমি প্রুফটার দিকে আসি। তাহলে dbds ইকুয়াল টু মাইনাস টাউ n তুই পেয়ে যাবি, তাহলে d এই দুটো পেয়ে গেলি, dbds ও পেয়ে গেলি আর হচ্ছে ওই দুটো জিনিসই পেয়ে গেলি। হ্যাঁ, এইবার লাস্টের প্রুফটা বলছে n টা প্রমাণ ওই d and ds টা বার করতে হবে। আচ্ছা এই t n b এইটা পেয়েছিলাম, তো এই দুটো এরকম বলেছিলাম যে একটা অপরটার সঙ্গে ক্রস প্রোডাক্ট পাবো, n ইকুয়াল টু পাবো b ক্রস t। এই এবার d and ds বার করবো, থার্ড প্রুফটা d and ds টা বার কর, d and ds টা হয়ে যাবে এর ডেরিভেটিভ, এটা হবে dbds ক্রস t প্লাস b ক্রস dtds। আচ্ছা dbds এর মান বসিয়ে দে, dbds এখনই পেলাম এইটা মাইনাস টাউ n, তাহলে মাইনাস টাউ n ক্রস t প্লাস b ক্রস dtds। হোয়াট ইজ dtds? dtds মানে কাপা n, পেয়েছিলাম না dtds প্রথমে, এই যে কাপা n, তাহলে কাপা n এর মান বসিয়ে দিলাম, এটার মান বসিয়ে দিলাম, তাহলে এখানে দেখ পাচ্ছিস মাইনাস টাউ ইনটু n ক্রস t, এটা প্লাস এটা হয়ে যাবে এই যে কাপা ইনটু b ক্রস n। আচ্ছা n ক্রস t আসি, এই যে n ক্রস t মানে উল্টো ক্রস হয়েছে, দেখ t ক্রস n হলে b হতো, b ইকুয়াল টু t ক্রস n, n ক্রস t মানে মাইনাস b, টাউ ইনটু মাইনাস b, আর b ক্রস n মানে উল্টো হয়েছে, t ইকুয়াল টু n ক্রস b হলে t হতো, তাহলে b ক্রস n হয়েছে মাইনাস t হলে কি হবে, তাহলে কাপা ইনটু মাইনাস t, তাহলে দেখ লক্ষ্য করে দেখ মাইনাস কাপা t প্লাস হচ্ছে টাউ b, ওইখানে একটা মাইনাস ছিল, মাইনাস মাইনাস প্লাস হচ্ছে টাউ, তাহলে এটা কি পেলাম, দিস ইজ dnds। ঠিক আছে, তাহলে dt ds এটা dnds হচ্ছে, dnds পেলাম হচ্ছে মাইনাস কাপা t
প্লাস হচ্ছে টাউ বি। মাইনাস কাপা টি প্লাস টাউ বি, আর এইটা আগের দুটো তো প্রুফ হয়ে গেছে। এই তিনটে প্রুফ বুঝতে পারলি বা প্রুফ গুলো বুঝলি? এবার কেন কাপা, কেন টাউ, হোয়াট ইজ কাপা, হোয়াট ইজ টাউ, এগুলো আলাদা জিনিস। এগুলো কার্ভেচার একটা জিনিস আছে, কার্ভেচার একটা কার্ভ থাকলে, 2 ডাইমেনশনাল কার্ভ থাকলে, এটা স্ট্রেট লাইন যদি না হয় তার কার্ভেচার থাকবে, 3 ডাইমেনশনাল কার্ভেরও কার্ভেচার থাকবে। টরশন হচ্ছে আর থাকবে, টরশন হচ্ছে বল হচ্ছে ওই 3 ডাইমেনশনাল কার্ভে, 2 ডাইমেনশনাল কার্ভে কোনো টরশন থাকে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। একটা কাজ কর, আমি তোদের বলছি 3 ডাইমেনশনাল কার্ভ বোঝার জন্য ইয়ে কর, ওই একটা তার সিম্পল তার দিয়ে একটা সার্কেল বানা, সার্কেল হোক বা ইলিপ্টিক্যাল শেপ কিছু একটা বানিয়ে না যে কোনো দুই দিকে ধরে, এই ধর হাতের চুড়িটা নিয়েছিস, সেই চুড়িটাকে একটু বেঁকিয়ে দে। তো মানে বেঁকিয়ে বলতে কি, চেপে দিবি না এদিক ওদিক, ওই দুই মাথা ধরে না এই 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 যে গোল অংশটা আছে, এটা দেখাতে না পারলে হয়, গোল অংশটা আছে, এটাকে গোলটাকে চেপে ইলিপস বানিয়ে দিস না, ওই ও দুই পাশে ধরে না একটু বেঁকিয়ে দে, দেখ 3 ডাইমেনশনাল শেপ আসবে। 3 ডাইমেনশনাল শেপ আসলে একটু মোচড় চলে আসে, তো তুই বাঁকাতে গেলে ওটা 3 ডাইমেনশনালে বানাতে গেলে সার্কেল আর সার্কেল থাকবে না, একটু মুচড়ে গোল করে মোচড় দিয়ে দে, দুই দিকে ধরে অপোজিট ডিরেকশনে রোটেশন দিয়ে দে। বুঝাতে পারলাম? সার্কেলের দুই দিকটা, দুই মাথাটা ধরে, চুড়িটা দুই মাথাটা ধরে না দুই হাত দিয়ে দুটো অপোজিট ডিরেকশন একটু ঘুরিয়ে দে, বোঝা গেল? বা ওটা যদি তার দিয়ে নিস একটা স্ট্রিং, ওটা এখন গোল কিছু বানিয়েছিস, দিয়ে একটু ঘুরিয়ে দে, ঘুরিয়ে দিলে সেটা দেখবি 3 ডাইমেনশনাল শেপ চলে আসবে। এটা কার্ভই থাকবে বাট সার্কেল থাকবে না, 3 ডাইমেনশনাল শেপ চলে আসবে। ওই 3 ডাইমেনশনাল শেপটা করতে হলে এটা দেখা যায়, আমি বলছি কি দুই দিকে দুই হাতে ধরে, দুই হাত দুটো অপোজিট ডিরেকশন, এই যে মোচড়টা দিচ্ছি না, এই মোচড়, ওই মোচড়ের জন্যই হচ্ছে টরশনটা আসবে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি আমি? জায়গাটা বুঝলি? হ্যালো, হ্যাঁ স্যার। বুঝলি? ইয়ে মোচড় দিয়ে দেখলি চুরিটা ঘুরে গেল, নষ্ট হলো কিনা? ওইটা 3 ডাইমেনশন। সার্কেলকে দুই মাথা ধরে ঘুরিয়ে দিল, যেটা ওটা 3 ডাইমেনশনাল কার্ভ হয়ে যাবে। তার ইকুয়েশন কি হবে আমি জানি না, বাট 3 ডাইমেনশনাল কার্ভ রিপ্রেজেন্ট করবে, বুঝলি? এবং সেটা করতে গেলে ওই একটা মোচড় দিতে হচ্ছে, নরমালি কিন্তু হচ্ছে না। ওইটাই হচ্ছে টরশনকে রিপ্রেজেন্ট করে, কোন একটা পয়েন্টে টরশনটা কি, কিভাবে ওইটা মোচড়টা দেওয়া হয়েছে। একটা হচ্ছে বেন্ডিং, বেন্ডিংটা হচ্ছে কার্ভেচার, আর ওইভাবে মোচড় দেওয়াটাকে সেটাকে বলা হয় হচ্ছে টরশন। হ্যাঁ, এটা ফিজিক্সে এগুলো কিভাবে কি বার করা, ফিজিক্সে যারা পড়বি বা অ্যাপ্লাইড ম্যাথসে পরবর্তী সবগুলো টরশন রিলেটেড অনেক কিছু আছে, সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, সেগুলো পরে আসবো। হ্যাঁ, ব্যাপারটা এটা। তাহলে এই আজকে যা পড়ালাম একদম বেসিক কনসেপ্ট, খুব অল্প জিনিস বলা হয়েছে কিন্তু ব্যাপারটা খুব কনসেপচুয়াল জিনিস। তোরা, আমি আজকে কিছু আর বলছি না, হ্যাঁ, বললে এরপরে যে দুটো থিওরাম করাবো ওই কার্ভেচার এন্ড টরশন রিলেটেড, আমি ইচ্ছে করে বলতে চাইছি না, দুটো ছোট থিওরাম আছে, বাট ওই যে এরপরেই দেখ আমি যেগুলো বলছিলাম তার মধ্যেই ওই যে শো দ্যাট দ্য স্পেস কার্ভ ইজ এ স্ট্রেট লাইন ইফ এন্ড অনলি কার্ভেচার ইজ জিরো, ওই বললাম না কার্ভেচার স্ট্রেট লাইনের ক্ষেত্রে জিরো হবে, যে কোনো বেন্ডিং নেই, সেটাই প্রমাণ করতে বলেছে। পরেরটা বলেছে প্রুভ দ্যাট দ্য স্পেস কার্ভ which is not a straight line, then this is a plane curve, this is torsion is zero, মানে ওই টরশনটা জিরো হলে বললাম না সার্কেল, রিডিউস, প্যারাবোলা, হাইপারবোলা এগুলো হবে, মানে প্লেন কার্ভ হলে টরশন জিরো হয়, স্পেস কার্ভ হলে হচ্ছে টরশন জিরো হয় না, আবার প্লেন কার্ভটা স্ট্রেট লাইন হলে তোর হচ্ছে কার্ভেচার শূন্য হয়। এই দুটো থিওরাম আছে, এর পরের দুটো থিওরাম ওই দুটোই থিওরাম, আমি এর মধ্যে এখন যাচ্ছি না, থিওরাম দুটো খুব ছোট ছোট, কিন্তু তোকে বুঝতে হবে। ওই যেহেতু আমি ফিজিক্যালি সামনে নেই, সামনে থাকলে অনেক বেশি সুবিধা তো এগুলো পড়াতে, মানে আমি আমার হ্যান্ডের বা অন্য কিছুর মুভমেন্ট তোরা তো দেখতে পাচ্ছিস না আমি কি বলতে চাইছি, যখন আমি যেটা বলছি তার একটা মোশন আমি এখানে প্লে করছি, সেই মোশনটা কিন্তু তোরা দেখতে পাচ্ছিস না, ব্যাপারটা এরকম, এটা একটা সমস্যার ব্যাপার। তাহলে যাই হোক, ওই আমি ইচ্ছে করে এই দুটো বলছি না, কিন্তু একটা জিনিস বুঝেছিস যে স্ট্রেট লাইন যদি হয় তার কোনো বেন্ডিং নেই, বেন্ডিং না থাকলে কার্ভেচার শূন্য হয়, তাহলে ওটাই দেখ প্রথম থিওরামটা, এর পরের থিওরামটা। তারপরে বলেছে স্পেস কার্ভ যদি প্লেন কার্ভ হয়ে যায়, প্লেন কার্ভ বললাম আমি বলেছি ওখানে ওই থিওরাম গুলো পড়াতে বলেছি, সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা টরশন থাকে না, মানে ওই মোচড়টা থাকে না, সার্কেলকে মোচড় দিলে তবে হচ্ছে 3 ডাইমেনশনাল কার্ভে হয়, তখন ওই মোচড়টা আসে কখন, টরশন থাকে যখন, 2 ডাইমেনশনাল কার্ভের কোনো টরশন থাকে না।
এগুলো ইফ অ্যান্ড অনলি ইফ থিওরেম, এই দুটোই পড়তে হবে। ঠিক আছে, জিনিসগুলো বলা থাকলো পরের দিন আমি বলবো, কারণ এখন বললে মাথা গন্ডগোল হয়ে যাবে। তারপরে যেগুলো আছে এই 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 এর পরের দুটো থিওরেম পড়ার পর তারপরে যেগুলো আছে মোরাললেস এইগুলোর উপর ডিপেন্ড করে, ব্যাস বাকিগুলো পারবি আশা করা যায়। অঙ্ক চলে আসবে তারপরে, এখানে বেশ কিছু আছে, চেষ্টা করবো পরের দিন হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে অনেক অঙ্ক করা আছে বলে এতগুলো পেজ আছে, ঠিক আছে, তো বেশ কিছু অঙ্ক করে দেওয়া আছে। তোর মনে হতে পারে যে একদিনে 2 পেজ পড়ালাম আর পরের দিনে কি করে সবটা হয়ে যাবে, পরের দিনে সবটা হয়ে যেতেও পারে, কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম অঙ্ক করা আছে। পরের দিনে মেইন কনসেপ্ট বলতে ওই দুটো থিওরেম, ছোট ছোট দুটো থিওরেম, এন্ড তারপরে কার্ভেচার আর টরশন বার করার কিছু ফর্মুলা, সেই সব রিলেটেড, এন্ড তাই দিয়ে কিছু অঙ্ক আছে, এন্ড ইউনিট ট্যানজেন্ট, ইউনিট নর্মাল বার করার এই কিছু জিনিস আছে, এই বেসিক কনসেপ্ট। দেন তারপরে বেশ কিছু অঙ্ক আছে, ওই জিনিসগুলো করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? এইগুলো তোরা কর আপাতত। আমি আজকে বলছি না, আজকে আমি বলতেই পারতাম, যা সময় ছিল বলাও যেত, কিন্তু হচ্ছে বলছি না একটাই কারণে, বেশি ঝামেলা হয়ে যাবে বলে বলছি। একটু পর পড়াশোনা কর, পড়াশোনা করে তারপরে আমি বলবো। হ্যাঁ, বুঝেছিস রে? হ্যাঁ স্যার। এর আগের দিন তোরা পড়েছিলি, কে পড়েছিলি কে পড়িসনি বুঝতে পারছি না। যদি না পড়িস তাহলে কিন্তু পিছিয়ে পড়বি, কিছুই না তোদের। এটা 7 তারিখ তো, এর পরের উইকটাতে আরো 2 দিন পড়ানো যাবে পরীক্ষার আগে মনে হচ্ছে, তাই তো? পরীক্ষার আগে আরো 2 দিন পড়ানো যাবে। স্যার আগের চ্যাপ্টারে কোনো প্রবলেম করতে হবে না? আগের চ্যাপ্টার কি প্রবলেম করবি বল, যা পড়িয়েছি তার উপর কি প্রবলেম আসতে পারে বল? কি আছে বইয়ে সেটাই জিজ্ঞেস করলাম। বইয়ে তো যা খুশি প্রবলেম নিজের মতোই লিখে বানিয়ে দেওয়া যায়। আমি আর বার করলাম, ডিআরডিটি বার করলাম, দেন হচ্ছে আর্গুমেন্ট দিয়ে দিলাম বা বলে দিলাম, ডিআরডিটি বার করলাম, তার সঙ্গে ক্রস প্রোডাক্ট করলাম, ইন্টিগ্রেশন করলাম, ডেরিভেটিভ করলাম, নিজের মতো যা কিছু অঙ্ক কর। ওইভাবে অঙ্ক হয় না, আমি যা করার দরকার সব দিয়ে দিচ্ছি, তো পেয়ে যাবি। দেখবি এই চ্যাপ্টারের অঙ্ক, দেখবি এই চ্যাপ্টারটা আজকে যেটা দিলাম সেখানে দেখ অঙ্ক দেওয়া আছে, দেখবি অঙ্ক করা আছে, অনেক অঙ্ক। ট্রাই ইয়োরসেলফ লেখা আছে, পিডিএফটা দেখ ভালো করে, ট্রাই ইয়োরসেলফ লেখা আছে, অনেকগুলো অনেকগুলো করে দেওয়া আছে। ট্রাই ইয়োরসেলফ লেখা আছে, তার কারণ আছে আগেরটা করলে ওটা পারবি পরেরটা, এই জন্য ট্রাই। এখানে দেখ অনেক অঙ্ক দেওয়া আছে, এই যে আজকে যেটা দিলাম। আগে যেটা অঙ্ক কিছু নেই, এটা বলছি, যা ছিল সব বলে দিই। একটা ভেক্টর ঠিক গিভেন, আছে স্যার। তার যদি ডট প্রোডাক্ট করতে, 8 ডট বার করতে হলো, 8 ডবল ডট বার করতে হলো, 8 ট্রিপল ডট, দেন বক্স অফ 8 ডট 8 ডবল ডট 8 ট্রিপল ডট, এগুলো কি অঙ্ক করবো বল? কিছু হয় না, অঙ্ক অঙ্ক করাই যায়, ও ইচ্ছে করলে এরকম 10 পেজের অঙ্ক করে দেওয়া যায়, কিন্তু কি করবো ওইসব অঙ্ক দিয়ে, ওই জন্য দেওয়া নেই। ঠিক আছে, আজকে ছেড়ে দিলাম। হ্যাঁ।